যাদের নাম শুনলেই দর্শকের উন্মাদনা বেড়ে যায়। মানুষ মেশিন না, যে ঈদে আমার সিনেমা আসে না ওইটা কেমন জানি মরা মরা মনে হয় যে আল্লাহ কি হচ্ছে, ঈদে আমার কিছু নাই। রাফি আমাকে সব ছেড়ে দিছে যে তুমি করো, তোমার কি তুমি রায়হান রাফির সিনেমা হচ্ছে আমাদের খুব হিট ডিরেক্টর, কিন্তু উনি তো মেয়েদের খারাপ দেখায়। তারপর কোন সিনেমা দেখছিলাম না, ও সিনেমা দেখা হয়নি। আমার কাছে মনে হয় যে আমি যখন কোনো কাজ করি তখন আসলে ওই কাজটার মধ্যে থাকাটাই ভালো। পৃথিবীতে কি নারী ভিলেন নাই? যেখানে যদি আসতে তার মানে ভিলেন নারী হতে পারে। রাগজিৎ সবার মধ্যে থাকে, ওর মাথা গরম হলে আবার অনেক গরম। আমার সাথে তো ওর অনেক ঝগড়া লাগে, সেকেন্ডে ঝগড়া করি। আমাদের একটা সমস্যা আছে, যখনই কিছু হিট হয় আমরা কসলাইতে থাকি। যারা সিনেমা দেখে চরিত্র নিয়ে কথা বলে, যেখানে ভিলেন কি নারী না পুরুষ, তারা সিনেমা বোঝে না। সুতরাং তাদেরকে খুশি করার জন্য আমি সিনেমা বানাই না, আমি আমার জন্য সিনেমা বানাই। আমি চেয়েছি বা এমন একটা সিনেমা হোক যেটাকে নারীরা ডোমিনেট করে। সাকিব ভাই যখন একটা ডিরেক্টরকে বিশ্বাস করে ফেলে, অন্ধভাবে বিশ্বাস করে। আমি খুবই লাকি। তো এমন একটা সিনেমা করা হচ্ছে যে সিনেমাতে ওরকম মানে নিয়মতান্ত্রিক সিনেমা থাকবে না, যে একটা হিরো একটা হিরোইন। তো এটা আমার ভালো লাগে যে আমি একটা ট্রেন্ড সেট করেছি, সেই ট্রেন্ডটা অনেকে ফলো করে, তো এটা আমি এনজয় করি। তো ঠিক আছে, আমি একটা নতুন ট্রেন্ড সেট করে দিলাম। সারাক্ষণ প্রেশার পুরো লাইফটা পুরো প্রেশারের মধ্যে চলে গেছে। আমার কাছে ওইটা নাই। আর আমি সাধারণত শুটিং রাগ করে আগামী করি না, আমি খুবই ঠান্ডাই থাকি। তাণ্ডবে সাকিব স্ক্রিপ্ট ছাড়া আমাকে বলছি, মানে স্ক্রিপ্ট দিইনি, আমাকে বলছি পড়া যাবে না, আপনার এটা করতে হবে। উনি করছে। নর্মালি সিনেমাতে দুজনের গল্প আমরা বলি, নায়ক না একটা গল্প, একটা স্রোতে গল্প চলে। হাইপারলি বিষয়টাকে বলা হয় তোমার গল্প, আমার গল্প, তুষির গল্প। উল্টা এরকম অনেকবার হয়েছে, আমি বলছি ওকে ডান, উনি বলছে আরেকটা দেই প্লিজ, আমার মনে হয় একটু বেটার হয়। বলছে লাগবে না। ও হচ্ছে যে বুঝতে পারে, মেয়েদের ছোট ছোট জিনিস বুঝতে পারে, এবং এই কারণে যে বললাম ফেমিনিন বিষয় আছে, ও একটু ঝগড়া মানে একটু। পাবলিকে আমি একদিন ফোন করলাম, ফোন করে বললাম আমার এই সিনেমাতে তোমাকে লাগবে, স্ক্রিপ্ট দেওয়া হবে না তোমাকে, আমি চাই তুমি অর্গানিক কিছু একটা করো। আর বুবলি তো খুব ভালো অ্যাক্টর, সো ওই জায়গা থেকে আমি খুব চাচ্ছিলাম যে আচ্ছা বুবলির সাথে আমার কাজটা হোক। আমি অবাক হয়ে গেলাম, জাস্ট লুকের মধ্যে ও এত সুন্দর অভিনয় করলো। মুভি অনেক ভালো অভিনেত্রী, আমার মনে হয় ভালো অভিনেত্রী আমাদের ব্যবহার করা উচিত। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে এসএমসি নিবেদিত তারাবেলা অনুষ্ঠানের ঈদ স্পেশাল আয়োজন থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আমাদের আজকের আয়োজনের স্টুডিওতে এমন দুজন অতিথি আছেন যাদের নাম শুনলেই দর্শকের উন্মাদনা বেড়ে যায়। একজন হলেন ঢালিউডের বর্তমান সময়ের বক্স অফিস হিট মেশিন। না, এই কথাটা বললে অনেকেই গেস করে ফেলতে পারবেন। আর তারপর আমাকে পরিচয় করা দিলা, হিট মেশিন বলে থেমে গেলেই তো হবে না। তিনি হচ্ছেন আমাদের রায়হান রাফি। হ্যালো রাফি, কেমন আছো? খুব ভালো। মানুষ মেশিন না। আর আরেকজন যিনি আছেন, তার অভিনয় দুর্দান্ত, মোহনীয় লুক আর রহস্যময়ী হাসির জন্য তিনি পরিচিত। তিনি হচ্ছেন নাজিফা তুষি। হ্যালো তুষি, অনেকদিন পর, অনেক বছর পর, মানে পর্দাতেও দেখা যায় না, সামনে তো দেখা পাওয়া একেবারে মানে ঈদের চাঁদও তোমার থেকে বেশি দেখা যায়। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। আমি মনে হয় শুরুটা এভাবেই করি, যে কিভাবে রাফি আর তুষির এই প্রেসার কুকারটা কুক হলো। প্রেসার কুকার তো কুক হচ্ছে আমাদের আন্দার করতে গিয়ে, তো আমরা দুইটা কাজ ব্যাক টু ব্যাক করলাম। সো ওভাবে অনেকদিনের আমাদের প্ল্যান যে আমরা সিনেমা করবো, তো এবার হয়ে গেল আর কি। রাফিকে একটু ক্রেডিট দিতে শুনেছিলাম যে প্রেসার কুকার এই ঈদের রিলিজের ব্যাপারে নাকি অনেকটাই কৃতিত্ব তুষির। হ্যাঁ, আমরা যেমন তুষি বলছিল যে আমরা আন্ধারে রিহার্সাল করছিলাম আর কি। আমি তো নর্মালি গল্প রেডি হলে আমি আমার কাছে মানুষদেরকে গল্প শোনাতে থাকি। তো ও যদি রিহার্সাল করছিল আমার সাথে, ওকে একদিন বলে আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমি এই সিনেমাটা বানাতে চাই, দেখো তো কেমন। তো গল্পটা শুনে বললো যে তোমার এটাই বানানো উচিত। হয় না যে একটা ডিরেক্টর যখন একটা গল্প চিন্তা করে, প্রথম যাকে শোনায় তার পক্ষ থেকে যখন একটা কনফিডেন্ট আসে, তখন ডিরেক্টরও কনফিডেন্ট হয়। তখন আমি বললাম হ্যাঁ আমি এটা নেক্সট এটাই বানাবো। পরে বললো তোমার এটা ঈদে নিয়ে আসা উচিত, কারণ এটা এমন একটা ছবি এটা নারীরা ডমিনেট করতেছে। তো তুমি তো অনেক সিনেমা করছো, তুমি সাকিব খানের সিনেমা করছো, তুমি নিশুরের সিনেমা করছো, সিয়ামের সাথে করছো, রাজের সাথে করছো, সবগুলো হিট হয়েছে। তো এমন একটা সিনেমা করা হচ্ছে যে সিনেমাতে ওরকম মানে নিয়মতান্ত্রিক সিনেমা থাকবে না, যে একটা হিরো একটা হিরোইন, কিন্তু সিনেমাটা হিট হবে। এবং নারীদের সিনেমা বাংলাদেশের কথা আসছে যে, যদিও আমি এটা বিশ্বাস করি না, কিছু মানুষ বলে আর কি যে মানে এরকম টাইপের সিনেমা, নারীদের সিনেমা হিট হয় না।
তো আমাদের এই সময় এখন হলে দেখে কি মনে হচ্ছে এখন হিট কি হচ্ছে নাকি হচ্ছে না? এখন তো জবাবটা দিয়ে দিয়েছে, আমার তো কিছু করার নেই, আমি তো ডিরেক্টর, আমাদের অভিনেতা অভিনেত্রীরা এবং তুষি, বুবলি, মারিয়া, স্নিগ্ধা এবং আরো যারা ভালো ভালো অভিনেতা আছে আমাদের ছবিটাতে, তারা তো দেখিয়ে দিল যে মানুষ, এটা আসলে ট্রেলারের পর থেকেই বোঝা যাচ্ছিল প্রেসার কুকার যে আসলে বোম ফাটবে। তো আমি কনফিডেন্টই ছিলাম। তো আলহামদুলিল্লাহ মানুষ খুব পছন্দ করছে এবং মানুষ তো বলছে যে আমার এখন পর্যন্ত করা সব থেকে অন্যরকম ছবি এবং বেস্ট ছবি। এবং আমি যে সুইচ করেছি মানে তুফান, তাণ্ডব, এরপর প্রেসার কুকার, এটা মানুষ অনেক সুন্দর করে গ্রহণ করেছে। তো দেখা যাক, উৎসব তো মাত্র শুরু হলো, এটা কোথায় যা থামে এটাই দেখার বিষয়। বাট অবশ্যই থ্যাংক ইউ তুষিকে, ও মানে নাহলে অবশ্যই আমি এই ছবিটা বানাতাম, কিন্তু হয়তো এখনই ঈদেই হয়তো নিয়ে আসতাম না, হয়তো চিন্তা করতাম আন্ধারে পরে বানাবো, বা এখন আমি তুফান 2 নিয়ে আসি, অন্য কিছু নিয়ে আসি। বাট আমারও বানানোর পর মনে হয়েছে যে না, এটা ঠিক টাইম। কারণ কি হচ্ছিল, দর্শক আসলে বোর হওয়া শুরু হয়েছিল। কারণ আমাদের একটা সমস্যা আছে, যখনই কিছু হিট হয় আমরা কসলাইতে থাকি। তো যখনই এশিয়া মহাদেশে এখন ভায়োলেন্স খুব খাচ্ছে, আমরা সব কিছুতে ভায়োলেন্স, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, আমাদের পাশের দেশেও সেম, আমাদের দেশেও সেম। আমাদের ধারণা কি এটা দিলেই এখন দর্শক পছন্দ করবে, কিন্তু দর্শক কিন্তু আসলে বোকা না। দর্শক একবার পছন্দ করছে মানে বারবারই সে পছন্দ করবে এরকম না। তো আমার মনে হলো আমি একটা তো পরাণ বানিয়েছি রোমান্টিক, এরপর সুরঙ্গ বানিয়েছি দর্শক দেখেছে, তুফান বানিয়েছি দর্শক দেখেছে, তাণ্ডব দেখেছে, এইবার আমার নতুন কিছু বানানো উচিত। আমি যদি আবারও একটা এই ধরনের অ্যাকশন আবার এরকম করি, আমি নিজেও বোর হয়ে যাব এবং অডিয়েন্সও বোর হওয়া শুরু করবে। আর ঠিক আছে, আমি তো বানালাম, এখন অন্যরা বানাক। আলটিমেটলি মানে যে ধরনের সিনেমা এখন হচ্ছে, আমি যার যেরকম বানাইছি ওরকম আদলে কাছাকাছি হচ্ছে। মানে আপনি যদি ধরি মেশিন গান, ওই তুফানের মেশিন গানই এখনো সবাই কমার্শিয়ালে বানাচ্ছে। তো এটা আমার ভালো লাগে যে আমি একটা ট্রেন্ড সেট করে দিই, সেই ট্রেন্ডটা অনেকে ফলো করে, তো এটা আমি এনজয় করি। তো ঠিক আছে, আমি একটা নতুন ট্রেন্ড সেট করে দিলাম। আমি বিশ্বাস করি নেক্সট ঈদের থেকে অনেক সিনেমা আসবে, সব সিনেমা আসা দরকার আছে, কিন্তু এই ধরনের সিনেমা অনেক বেশি আসবে। এবং এই ধরনের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, যে মানুষ হলে ঢুকবে, সে এক্সপেক্ট করবে না কি হবে, সে একটা মারাত্মক গল্প নিয়ে বের হবে। একদম শুরু থেকে কিন্তু আমরা দেখছিলাম যে আগে কি বলতো সিনেমা ট্রেলার, তারপর শুরু করলাম যে টিজার আসলো, আর প্রেসার কুকারের ক্ষেত্রে আসলো ফার্স্ট হুইসেল, এবং একদম হুইসেল দিয়ে কিন্তু ফার্স্ট হুইসেলেই হুইসেল বাজিয়ে দিয়েছে। এত ডিফারেন্ট পোস্টারটার কথা নিয়ে পুরোটার সময় পুরো ফেসবুকের ফিড এবং সোশ্যাল মিডিয়ার ফিড গুলো কিন্তু খুবই আলোচিত ছিল। এবং যখন ফার্স্ট হুইসেল বাজলো তখন দেখা গেল যে পোস্টারের সাথে কোনো মিল পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা, একটা সিনেমার নাম প্রেসার কুকার কেমনে হয়, এটার উত্তর কে দিবে? নায়িকা আমার ডিরেক্টর, প্রেসার কুকার কেন নাম? আমার মনে হয় শুধু সিনেমা নতুন করে নতুন দিনে বানালে তো হবে না, সিনেমার নামেও সবকিছুই নতুনত্ব আনার প্রয়োজন। আপনি যদি এখন সারা পৃথিবীর আমরা সিনেমা দেখি, ডিরেক্ট নাম কেউ দেয় না সিনেমাতে। আমাদের দেশে আমরা দিই, আমার নিজের সিনেমাতে দিয়েছিলাম পরাণ, ডিরেক্ট, সুরঙ্গ মানে গর্থ, তুফান মানে সাকিব খান এখন করবে, তাণ্ডব মানে একটা ঘটনা ঘটে যাচ্ছে। এখন সারা পৃথিবীতেই সিম্বল মানে এটা মানে অন্যভাবে সিম্বলিক ওয়েতে নামটা দেওয়ার চেষ্টা করে, যেটা আসলে ডিরেক্ট না। মানে কোনো কিছু এখন আসলে মানে আপনি যদি মানে লাস্ট যে করে সিনেমা সারা পৃথিবী বিখ্যাত হয়েছে, কোন নামই দেখবেন না এক্স্যাক্টলি ওইটাকে কেন্দ্র করে নামটা দেওয়া হয়েছে। কারণ একটা নাম, একটা ডিরেক্ট নাম দিলে কি হয়, পরাণ মানে একটা পরাণ। কিন্তু আমি যখন প্রেসার কুকার নামটা দিচ্ছি, এখানে অনেক কিছু আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রেসার কুকারটা দিয়ে আমি পুরো ঢাকাকে বোঝানোর চেষ্টা করেছি, আমাদের ঢাকা শহরটা একটা প্রেসার কুকার। আমাদের প্রতিটা মানুষের জীবনের মধ্যে আমরা একটা প্রেসার কুকারে বসবাস করছি, আমরা প্রেসারে আছি। তো এরকম অনেক কিছু, বেশি কিছু বলতে চাই না, কারণ মানুষই অলরেডি বলছে সিনেমা হলে, এগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। শুরু আমরা বেশি এই জন্য সিনেমাতে জানা উচিত। বাট আমার কাছে মনে হয় শুধু সিনেমা নতুনত্ব বানাতে হবে না, প্রেসার কুকার দিয়ে আমার নামেও একটা নতুনত্ব নিয়ে আসতাম, যেটা সিনেমার নাম প্রেসার কুকার কেন হতে পারবে না? প্রেসার, এবং এই নামটা খুবই কমন, মানে সিনেমার নাম এমন হওয়া উচিত যেমন মানুষ আমাকে কেন বলে যে আমি মার্কেটিং ভালো করি, অথবা কানেক্ট, দর্শক হচ্ছে আমি কানেক্ট ভালো করতে পারি, এমন নাম দিতে হবে যে নামটা দর্শক সবসময় বলে কিন্তু কখনো ভাবে না এরকম সিনেমার নাম হতে পারে। প্রেসার কুকার ওয়ার্ডটা শুনে নেই এমন কোনো মানুষ নেই। প্রেসার কুকার প্রত্যেকের ঘরে আছে, ঈদের দিন সবাই রান্না করতেছে প্রেসার কুকার দিয়ে এবং ভাবতেছে রায়হান রাফির সিনেমাটা দেখতে যেতে হবে, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, কি করা যাবে? এর থেকে বড় মার্কেটিং কি হতে পারে? এটা মার্কেটিং গিমিক বলতেছি, কিন্তু সত্যি কথা একটু শেষ করে ফেলি। মার্কেটিং গিমিকটা হয়ে গেছে অটোমেটিকলি, মার্কেটিং গিমিকের কারণে নামটা হয় নাই। নামটা দেওয়ার উদ্দেশ্য ছিল পি নামে, আমি ওকে বলছি, আমরা দুজনে নাম খুঁজতেছিলাম যে কি নাম দেওয়া যায়, তো আমি ওকে বলছি আমার পি দিয়া নাম হইতে হবে, কারণ পি ওয়ার্ডটা আমার জন্য লাকি। প্রথম সিনেমা পি, পোড়ামন 2, প্রথম সিনেমা লঞ্চ হয়েছিলাম, পরাণ লঞ্চ করে দিয়েছিল পরাণ, এটা আমার প্রথম প্রডিউসিং ফিল্ম।
এবং আমি অনেক বেশি উত্তেজিত এই ছবিটা নিয়ে, তো আমার মনে হয় পি দিয়ে হতে হবে, তারপরে এটার নাম প্রেশার কুকার। রাফি ওই যে বলে না সিঁড়ি ধাপে ধাপে ওঠা, এটা রায়হান রাফির ক্যারিয়ারে কিন্তু আমরা দেখছি সচক্ষে। কিন্তু রাফিকে এবার একটু চুপ থাকতে হবে, ডিরেক্টর অনেক বলে ফেলছে, এবার আমি নায়িকার কাছে যাবো। এই যে এবার তুই একটু বলো যে প্রেসার কুকারে প্রেসারে কতটা কুক হছো এই পুরা শুটিং টাইমটা? অনেক cooked, এখনো কুকের মধ্যেই আছি। প্রেসার কুকার মানে হয় কি, আমার কাছে আমার মনে হয় যে সাউন্ড অনেক ইম্পর্টেন্ট। শব্দ আমরা যেটা মুখ থেকে বের করি ওটা আসলে ব্রেন ওইটাকেই প্রসেস করে। সারাক্ষণ প্রেসার কুকার পুরো লাইফটা পুরো প্রেসারের মধ্যে চলে গেছে। বাট হ্যাঁ, আমি আমার এই কাজটা রাফিকে অনেক থ্যাংক ইউ যে আমাকেও এত ট্রাস্ট করছে, কারণ আমরা এত কোলাবোরেট করেই পুরো আন্ধার থেকে আমরা এটা মানে সবকিছু একসাথে আলোচনা করছিলাম, কিভাবে ডেভেলপ করছিল, পুরোটা আমার চোখের সামনে হচ্ছিল। এবং ও তো অ্যাক্টরদের কাছ থেকে অনেক ইনপুট নেয়, যদি ওর কাছে সেটা গ্রহণযোগ্য মনে হয় ও অনেক কিছু শেয়ার করে। এটাতে হয় কি, ক্যারেক্টার হিসেবেও আমি যেটা ঋদ্ধ হই, আমিও সিনেমাটাকে ওন করা শুরু মানে অনেক নিজের থেকে ওন করার একটা প্রজেক্ট মনে হয় না যে আমি গেলাম স্ক্রিপ্ট করলাম অ্যাক্টিং করলাম চলে আসলাম। সো অনেক ইন ডেপথ আমরা আলোচনা করছিলাম পুরো প্রসেসে, কিভাবে প্রতিটা ডিপার্টমেন্ট কিভাবে হবে, শুধুমাত্র অ্যাক্টিং না, স্ক্রিপ্ট সবকিছুই। সো ওইখান থেকে আমি বলবো যে আমি পুরো প্রসেসটা এত এনজয় করছি, মানে আমি রাফি আমাকে সব ছেড়ে দিছে যে তুমি করো, তোমার কি, তুমি অ্যাজ এ পারফর্মার তুমি মানে অবশ্যই ডিরেক্টর তো সবকিছু গাইড করে, বাট ও আমাকে ফুল ফ্রিডম দিছে এবং আমি এক্সপ্লোর করি পুরো জার্নিটা থ্রু দ্য ফিল্ম। আমি খুব মজা করছি এবং সবাই মিলে আমরা এখানে অনেক কাজ ছিলাম একসাথে, সবাই মিলে আমার খুব মানে ওই টাইমটা ইউটিলাইজ করছে। এবং এটা আমার লাইফে আমি বলবো যে এটাও আমার লাইফে একটা স্পেশাল জার্নি হয়ে থাকবে প্রেসার কুকার। কিন্তু এই যে স্পেশাল জার্নির কথা থেকে আসি, তোমার লাইফের সব সিনেমাগুলো খুব স্পেশাল, মানে খুব বেছে 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 সিলেক্ট করা। এই যে একটা হাইড এন্ড সিক তোমার সিনেমার মধ্যে চলে, এবং আরেকটা সিনেমার নাম শুনছি বারবার, রোহিত, এখনো কিন্তু বুঝতে পারছি না যেটা আসলে কত দূর, এটা আমরা কবে দেখবো? এবছরে চলে আসবে। আমি আসলে কিন্তু কাজের প্রসেসেই আছি। সবাই মনে করে যে তুষি হয়ে গেছে, তুষি নাই, বিষয়টা এটা না। আমি আসলে পার্সোনালি একটু নিজের মতো থাকতে পছন্দ করি খুব, মানে একটা আমার কাছে মনে হয় যে আমি যখন কোনো কাজ করি তখন আসলে ওই কাজটার মধ্যে থাকাটাই ভালো। আমি মাল্টিটাস্ক করতে পারি না যে একটা টাইম আমি অনেক কিছু করতে পারবো। সো ওই কারণে অডিয়েন্স আর রিলিজের বিষয়টা তো আমার হাতে থাকে না, সো যে কারণে আমার অনেকগুলো কাজ জমে আছে। সেগুলো আমি কিন্তু কাজের মধ্যেই ছিলাম। সো ওগুলো এখন রিলিজ হলে অডিয়েন্স তো বুঝতে পারবে যে না, নেক্সট অনেকগুলো কাজ আসবে আশা করি সামনে। নিশ্চয়ই নিশ্চয়ই। রাফি, একেবারে মেগা স্টার শাকিব খান থেকে শুরু করে একবার একদম নতুন প্রজন্মের তুষিকে আমরা বলতেই পারি যে এই প্রজন্মের নায়িকা। তো এই যে ডিফারেন্সটা আসলে দুইজনের সাথে তো কাজ করেছে, শাকিব খান এখন বাংলাদেশের মেগা স্টার, আবার নতুন প্রজন্মের তুষির সাথে কাজ করে, এবং এই সিনেমাতে আরো দুজন নতুন মেয়েকে দেখা যাবে, নতুন দুটো মুখ দেখা যাবে। কার সাথে কাজের দুজন মেয়ে দুজন ছেলে, চারজনকে লঞ্চ করছি আমরা। বাহ, দারুণ। তো ওই কাজের জায়গাটায় আসলে কি মনে হয় পার্থক্যটা কোথায়, বা কাজ করার সুবিধাটা কোথায়? ইজি কার কাছে লাগে, ইজি কার সাথে কাজ না, ওটা আমার কোনো সমস্যা, আমার সবার সাথে ইজি। আমি একটা প্রসেস সিনেমা বানাই, আমার প্রসেস কখনো চেঞ্জ হয় না, আর্টিস্ট চেঞ্জ হয়। মানে আমার বিষয়টা এরকম না যে মানে স্টার বেলা আমি একরকম প্রসেসে থাকবো। মানে তুই যদি আমার সাথে দুটো সিনেমা করলো ব্যাক টু ব্যাক, আন্ধারে অনেক আরো মানে অনেক নায়ক দেখা ছিল বা অনেক আর্টিস্ট ছিল, এটা তো ডিফারেন্ট। এখানেও ছিল, এখানে চন্দ্র চৌধুরী আছে, ওখানে চন্দ্র চৌধুরী ছিল, কিন্তু আমার প্রসেস কিন্তু ওখানে যা ছিল এখানেও সেম। ওখানে আমি ডিরেক্টর ছিলাম, এখানে আমি ডিরেক্টর প্লাস প্রডিউসার। কিন্তু আমার ট্রিটমেন্ট, আমার যেরকম আমি শুটিং করি, যে স্টাইলে করি, আমি রাগ করলে সবার সাথে রাগ করি, ভালো হলে সবার সাথে ভালো, মানে আমার কাছে ওইটা নাই। আমি সাধারণত শুটিং রাগ করে রাগারাগি করি না, আমি খুবই ঠান্ডাই থাকি। আমার কাছে আমার শুটিংটা আমি খুব এনজয় করার চেষ্টা করি, কারণ আমার যেহেতু এটাই আমার কাজ, আমাকে এটাই করতে হবে সারা জীবন, আমি এটাই পারি, তবে এটাকে আসলে অনেক এনজয় করার চেষ্টা করি। তারপর এরকম কখনো হয়েছে যে যেহেতু শাকিব খান এখন মেগা স্টার বলা হয় বাংলাদেশে ওনাকে, যিনি একটা কোনো শর্ট দিচ্ছে, শর্টে এনজি হয়ে গেল কিন্তু কাট বলা গেল না? না, আমার সাথে সাকিব ভাইয়ের সাথে আমার আরো বেশি প্রেম ছিল। আমরা একসাথে খাইতাম, একসাথে গল্প করতাম, একসাথে গাড়িতে যেতাম, মানে আমাদের আরো বেশি আমরা একসাথে থাকতাম, মেকআপ নিয়ে বসে থাকতাম, শর্ট রেডি যায় শর্ট দিয়ে আসতাম। আর সাকিব ভাই যখন একটা ডিরেক্টরকে বিশ্বাস করে ফেলে, অন্ধভাবে বিশ্বাস করে। আমি খুবই লাকি যে আমার শুধু সাকিব ভাই না, নিশু ভাই থেকে শুরু করে সিয়াম, রাজ, ইভেন তুষি, বুবলি, সবাই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। তাণ্ডবে সাকিব স্ক্রিপ্ট ছাড়া আমাকে বলছি, মানে স্ক্রিপ্ট দিইনি, আমাকে স্ক্রিপ্ট পড়া যাবে না, আপনাকে এটা করতে হবে, উনি করছে। তো আমাকে আমার আর্টিস্টরা বিশ্বাস করে, তো আমি ওটা কখনো চিন্তা করি না যে এখানে কাট বলবো, এটা বলা যাবে কি বলা যাবে না, এরকম না। আর সাকিব ভাই এরকম না, যেটা তার ভালো গুণ সেটা বলতে হবে। উল্টা এরকম অনেকবার হয়েছে, আমি বলছি ওকে ডান,
উনি বলছে আরেকটা দেই প্লিজ, আমার মনে হয় একটু বেটার হয়, আমি বলছি লাগবে না, এরকম হয়েছে। আর আমি অনেক লাকি, আমি অনেক ভালো ভালো অভিনেত্রী পেয়েছি, সেই জন্যই হয়তো আমার সিনেমাগুলো মানুষ পছন্দ করে। আমার এত কৃতিত্ব নাই আমার মনে হয়। বাবা, এটা হচ্ছে উদার মনের না, পরিচয়, seriously. তাই না? উদার মন। আচ্ছা, এমনিতে বলে না যে সিনেমার একটা নায়িকা ডিল করাই ডিফিকাল্ট, চারটা নায়িকা ডিল করে ফেললা, মানে কি উফ, সিটি বেরোচ্ছে কিন্তু এবার। একটু শুনি যে 4টা নায়িকা ডিল করা আসলে কতটা ডিফিকাল্ট ছিল। আস্তে আস্তে বাড়াইছে এটা। একটাতে ছিল, প্রথমটা হচ্ছে একজন ছিল, তারপরটা একজন ছিল, তারপরে তুফানে একটু বড় করছে দুজন, তারপরে আন্ধারে একটু বড় করার চেষ্টা করছিল, আন্ধারে বেশি বড় ছিল না, তার ইয়ে ছিল, আমাদের নায়ক বেশি ছিল। হ্যাঁ, তারপরে একটু চিন্তা করলাম যে নায়িকা একটু বেশি হোক, দেখি না কেমন লাগে। কেমন নতুন অনুভূতি। কেমন খুবই লাগলো? কষ্ট। খুবই কষ্ট, রাফি খুবই এনজয় করছে পুরো process। খুবই, ও সারাক্ষণই ফান। কষ্টটা কোথায় আগে জিজ্ঞেস করি রাফিকে, তারপর তো জিজ্ঞেস শুনবো যে এনজয়। অবস্থা ভালোই লাগবে। তোমার কাছে ভালো লাগে? আমার ভালো লাগতেছে না এটা, আমার কাছে এরকম এত এত কাস্টিংই পছন্দ না আমার, জীবন মানে কম কাস্টিং থাকলে নিজেই তো কাস্টিং করতে করছি, সিনেমার করো না। ডিরেক্টর তুমি, প্রোডিউসার তুমি। না, কষ্টটা কোথায় বলি, আমার তো গল্পের জন্য এটা লাগছে। কষ্টটা কিটা হয়, কি হয়, কষ্টটা হয় ধরো এরকম প্রোগ্রামের সময় কষ্ট হয়। তো তোমাদের প্রোগ্রামে 2টা চেয়ার, কিন্তু আমার তো কাস্টিং 4টা চেয়ার লাগবে। তুমি বললে আমার 4টা আরো 3টা চেয়ারের ব্যবস্থা করে হয় না, ব্যবস্থা হয় না, সবার তো একটা প্রসেস থাকে, ওরকম একটা কষ্ট। আর ওটা কোনো কষ্ট না, মানে আমি ফান করে বললাম কষ্ট, আমাদের সবাই এত টিম। আর এই সিনেমাটা আসলে হাইপারলিংক ফিল্মের ওয়ার্ল্ড ওয়াইড একটা সিস্টেম আছে, এটা মাল্টি কাস্টিং থাকে। এটা কাইন্ড অফ ফুটবল টিমের মতো, কখনো এই ও খেলতেছে, কখনো ও খেলছে, ও কখনো গোল দিচ্ছে, ও আবার গোল ফিরাচ্ছে। আমাদের গল্পটা এরকমই, মানে কখনো ও টেনে নিয়ে যাচ্ছে, ওর থেকে ও একটু দিল। তো এটা আমার কাছে হাইপারলিংক মুভি নিয়ে যদি আরেকটু ক্লিয়ার করে বলতে, কারণ এখন তো সবাই হলে দেখছে, কিন্তু হয়তোবা দেখছে, এনজয় করছে, কিন্তু হাইপারলিংক পার্টিকুলার এই টার্মটা হয়তো এটা অনেক সহজ। সাধারণ দর্শকের অজানা হ্যাঁ, যে এটা কি। এটা খুবই সহজভাবে যদি বলতে হয়, এটা হলো যে এমন একটা গল্প, যে গল্প সাথে অনেকগুলো গল্প কানেকশন থাকে। নর্মালি সিনেমাতে দুজনের গল্প আমরা বলি, নায়ক নায়িকার গল্প, একটা স্রোতে গল্প চলে। হাইপারলিংক বিষয়টাকে বলা হয় তোমার গল্প, আমার গল্প, তুষির গল্প একটা জায়গায় এসে আজকে এক হয়েছে কালবেলা অফিসে, আমরা কেউ জানতাম না 4 দিন আগেও আমাদের দেখা হবে। হ্যাঁ, ও আমি প্রমোশনে যাবো, তোমার সাথে দেখা হবে আমি জানতাম না, হয়তো বাবুকে দেখে ফেললাম আজকে। এটাই আমার সিনেমা মেইন, এইটাকে হাইপারলিংক মানে সিনেমাতে কি হয়, সিনেমাতে কি হয়, আমরা শুধু তুষির গল্প বলি, বলতেছি নর্মাল সিনেমা তো ও যেখানে যেখানে যাবে সেখানে যাবো, এখানে কিছু আমরা জানি না, কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। এখান থেকে হয়তো আমরা ক্যামেরা আমাদেরকে ফলো করে নিয়ে আসলো, ক্যামেরা তোমার সাথে তোমার বাসায় চলে যাবে, তোমার থেকে অন্য একটা জায়গায় চলে যাবে, এই ক্যামেরাটা মুভ করতে থাকবে। এটা খুবই নতুন ধরনের স্টোরি টেলিং এবং মানুষের খুব পছন্দ করে। এটা সহজ উদাহরণ যদি দিই আমি, সেটা লুডু। আর যেটা ইন্টারন্যাশনাল টাইপের সিনেমা, এমরোস পেরোসার সিনেমা আছে, অনেক অনেক সিনেমা। এখন আসলে মানুষজন অনেক ধরনের সিনেমা দেখে, এখন আমরা আমাদের অডিয়েন্সকে অনেক ভাবে কি ও অনেক সহজ সরল, ওরা বোকা, ওদের যা দিব তাই ওরা পছন্দ করবে। আমাদের অডিয়েন্সরা, আমি একটা যে বুঝি, আমাদের সিনেমার টিকিট পাওয়া যায় না, কারণ আমাদের সিনেমা হল কম, টিকিট আগে শেষ হয়ে যায়, তারপর 3 দিন 4 দিন আগে টিকিট কাটে। তারপর ঈদের সময় সবাই গাড়ি পার্কিং করার জায়গা থাকে না, কারণ ড্রাইভার অনেক সময় ছুটিতে থাকে, ওদের তো ঈদ আছে, নিজে ড্রাইভ করে আসে, ওয়াইফকে নিয়ে আসে, গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হয় গার্লফ্রেন্ডের জন্য, ওয়াইফদের জন্য, তারা মেকআপ করবে, অনেকক্ষণ চুল করবে। এই যে কষ্ট করে তারা সিনেমা হলে এসে যদি সিনেমাটা দেখে না মজা পায়, তাহলে কি হবে? এই জন্য এমন সিনেমা বানাতে হবে যেন তারা এনজয় করে, তাদের জন্য মনে হয় যে দিনটা আসলে আমাদের সারা দিনটা আমি নষ্ট করলাম, আমাদের সিনেমা দিলে একদিন আপনার নষ্ট হবে, ওই দিন আর খুব একটা কাজ রাখা যায় না আসলে। তো আমি একটা মানুষের জীবন থেকে একটা দিন নিচ্ছি, আমি তাকে অবশ্যই একটা বেটার জিনিস দিতে হবে এবং নতুন জিনিস দিতে হবে। কেন পেশা করতে মানুষ পছন্দ করছে, কেন তোমার হুইসেল দেখে ভালো লাগছে, কারণ তোমার মধ্যে নতুনত্ব মনে হয়েছে তোমার কাছে, এটাই আমার কাছে মনে হয়। যদিও রাফি বললো যে খুব ঠান্ডা থাকে, কিন্তু রাফির মেজাজ নিয়ে কিন্তু অনেক কথা শোনা যায়। সো এমন কি হয়েছে যে তুমি আনতে রাফি নিজে সমালোচনা নিতে হয়, রাফি সমালোচনা না, মেজাজ থাকা তো খারাপ জিনিস, মেজাজ কার নেই। হ্যাঁ, কিন্তু তুষির কাছে প্রশ্ন এখন, যে তুষি শুটিং এর সময় কোনো মেজাজ, রাগারাগি, ঝগড়া এরকম হয়েছে? রাফি এমনিতে অনেক ব্যক্তি মানুষ হিসেবে পজিটিভ ক্যারেক্টার, মানে থ্রু আউট আমি ওকে যতটুকু ধরে চিনি, ও এমনিতে অনেক পজিটিভিটি ওর মধ্যে আছে। বাট হ্যাঁ, রাগ জিত সবার মধ্যে থাকে, ওর মাথা গরম হলে আবার অনেক গরম। আমার সাথে তো ওর অনেক ঝগড়া লাগে, আমরা সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া করি, আবার আমরা অনেক বন্ধু তো, আবার ওইটা আমরা দুইজনেই ব্যালেন্স করি। মানে ও একটু, ওর মধ্যে একটু ফেমিনিন বিষয়টা আছে, সো এটা খুব নাইস। দ্যাটস ওয়াই ও হচ্ছে মেয়েদের সাথে বন্ধুত্বটা খুব সুন্দর, মিষ্টি, এবং ও হচ্ছে যে বুঝতে পারে মেয়েদের ছোট ছোট জিনিস বুঝতে পারে, এবং এই কারণে যে বললাম ফেমিনিন বিষয় আছে, ও একটু ঝগড়া, মানে একটু
কোন সত্যিটা পছন্দ। এই যে অফ স্ক্রিন একটা কেমিস্ট্রি, এটা কি অন স্ক্রিনে হেল্প করে নাকি আরো? অবশ্যই হেল্প করে, ডেফিনেটলি। এই জন্য তো আমাদের কাজ করতে অনেক আরাম হয়েছে আমাকে, তো ওই স্পেসটা তো পাইছি। বলি এটা সুবিধাটা কি হয়, মানে ওর সাথে আমার কাজ করার সুবিধা কি হয়েছে এই ছবিটাতে, যেহেতু এর আগে একটা সিনেমা করছি, এর আগেও আমরা কাজ করেছিলাম, তখন থেকে আমাদের কেমিস্ট্রিটা ভালো, আমরা দুজন থেকে একটু বুঝি। সিনেমা হয়নি, আন্ধারে আমরা অনেকদিন সিনেমা করার কারণে এই সিনেমাতে কি হয়েছে, আমি মনিটরে আমি কি চাচ্ছি ও বুঝতে পারছে। তো এটা অনেক ভালো, মানে অনেক কিছু হয়তো ওকে বড় লাগেনি, ও বুঝছে আমি আসলে কি চাই, এবং ও আসলে এখন কি চাচ্ছে করতে সেটা আমি বুঝতে পারতাম যে ও আসলে এখন কি ঘটাবে। তো আমি তো ডিরেক্টরকে তো 50% নিতে হয়, কারণ আমি যেরকম ওপেনলি ছেড়ে দিই আমার আর্টিস্টকে, ও আসলে আমি ডিওপি কে বলছি যে আমার তুষি এখন এটা করবে, তো আপনি রেডি থাকবেন, ও এর থেকে বেটার কিছু করতে পারে। আরো তো 3 জন নায়িকা ছিল, তুষির ক্ষেত্রে বুঝলাম, বাকি 3 জন বুবলি, স্নিগ্ধা এবং মারিয়া, এদের সাথে কাজের বুবলির সাথে আমি টান করেছিলাম, 7 মাস ফোন করেছিলাম বুবলিকে, আমি একদিন ফোন করলাম, ফোন করে বললাম আমার এই সিনেমাতে তোমাকে লাগবে, তো স্ক্রিপ্ট দেওয়া হবে না তোমাকে, কারণ আমি চাই তুমি অর্গানিক কিছু একটা করো। বললো ভাই কবে লাগবে আমাকে বলেন, আমাকে ডেট দিয়ে দিল। এটা বিশ্বাস থেকে হয়েছে, কারণ টানে ওকে, ও এত রেসপন্স পাইছিল, আমি নিজেও পাইছি টানে। এবং বুবলির সাথেও আমার সেম, এটা বলতেই হয়, ও অনেক ম্যাজিক্যাল। আমি একটা শর্ট দেখছিলাম, দর্শক খুব পছন্দ করছে, সবার ওর সবাই ফাটাই দিচ্ছে, ওর শর্টে ডায়লগ ছিল না, বাবু একটা পর্যায়ে আসে ও জাস্ট তাকায়, আমাদের হুইসেলও আছে, আমি অবাক হয়ে গেলাম, জাস্ট লুকের মধ্যে ও এত সুন্দর অভিনয় করলো। বুবলি অনেক ভালো অভিনেত্রী, আমার মনে হয় ভালো অভিনেত্রী আমাদের ব্যবহার করা উচিত। তো বুবলিকে আবিষ্কার করে আমি অনেক মজা, দেখো তুষি ভালো অভিনেত্রী এটা আমরা জানি, কিন্তু বুবলিকে আমি আবিষ্কার করে অনেক এনজয় করেছি, যে ওর ভিতরে এটা আছে, এটা জানতাম না আমি আসলে। নতুন কিছু পেলে কিন্তু ভালো লাগে মানুষের, তো বুবলি কিন্তু ম্যাজিক্যাল। কে বেশি ডিরেক্টর আর্টিস্ট, বুবলি নাকি সবাই আমাদের আমার সেটা অপশনই না, ডিরেক্টর আর্টিস্ট না হয়তো, তুমি যদি অভিনয় করো তোমাকে আমার হয়ে অভিনয় করতে হবে, বলতে আমরা যে আমি এটা করবো না। বুবলির ব্যাপারে আমি রাগ করি, বুবলির ব্যাপারে আমি একটু বলি, আমি ওর সাথে আমার প্রথম, আমি খুব চাচ্ছিলাম বুবলির সাথে স্ক্রিন শেয়ার করতে, মানে আমার পার্সোনালি আমি ফিমেলদের সাথে পারফর্ম করতে, আর ফিমেল সারাউন্ডিং এ ওর কাজ করতে আমার খুব ভালো লাগে। ফিমেল সারাউন্ডিং নাকি পার্টিকুলারলি বুবলির সাথে কাজ? না না, ফিমেল, আমার ফিমেল মানে অ্যাক্টরদের সাথে তো ডেফিনেটলি, মানে যে কোনো মেল ফিমেল অ্যাক্টর হলে আমি তার সাথে কাজ করতে আমার ভালো লাগে, মোস্টলি ফিমেল হলে, কারণ আমাদের হয় কি নায়ক নায়িকা বা ছেলে মেয়ে এরকম করে তো আমাদের চরিত্রগুলো বেশি আসে, সো মেয়েদের সাথে তো কম কাজের সুযোগ হয়, মানে হয়েছে আমার। সো সেই জায়গা থেকে আমি বুবলি তো খুব ভালো অ্যাক্টর, সো ওই জায়গা থেকে আমি খুব চাচ্ছিলাম যে আচ্ছা বুবলির সাথে আমার কাজটা হোক, বা ওর সাথে ও কেমন একসাথে একটা সেটে তো দেখা হয় না। তো আমি খুবই মুগ্ধ হলাম ওকে দেখে, ও এত প্রফেশনাল আর এত ডাউন টু আর্থ, মানে কোনো ডিমান্ড নাই, কিছু নাই, কোনো নায়িকা সুলভ অ্যাপ্রোচ নাই, এবং কাজটা করে সুন্দর মতো চলে যায়, এত ডিসিপ্লিন, মানে সত্যিটা আমার বলতেই হচ্ছে, কারণ সবাই মনে করে যে আচ্ছা ওরা এতগুলো নায়িকা একসাথে মনে হয় এর সাথে মানে লেগ পুলিং বা এই ধরনের জিনিস, বাট না, আমাদের মেয়েরা এত মিষ্টি, জাস্ট এটা একটা ভ্রান্ত ধারণা সোসাইটির পাশ থেকে ক্রিয়েট হয় যে মানে এরকম কিছু নেগেটিভিটি ছড়ায় বা এসব, কিন্তু না, মানে আমি খুবই মুগ্ধ, এবং নতুন যারা তারা তো ওরা তো নতুন, মানে ডেবিউ হচ্ছে, খুবই মানে ওরা তো এমনিতে সিরিয়াস থাকবে, বাট আমি বুবলিকে দেখে সত্যি খুব মুগ্ধ হলাম প্রেসার কুকারে, শি ইজ বিউটিফুল। এটা কিন্তু শুনেও একটা ভালো লাগা যে ইন্ডাস্ট্রির মধ্যে একজন নায়িকা আর একজন নায়িকা, অবশ্যই মানে আমি ওর কাজ দেখে আমি মুগ্ধ। ও এটা আমাদের সিনেমাতে শুটিং এটা কখনো হয় না যে কে এরকম কি, যেমন আমাদের যে পোস্টারটা আমরা ছেড়েছি, হ্যাঁ আমি নারীদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি আমাদের অভিনেতা, এই জন্য আমি আমার অভিনেতাদের কাছে অবশ্যই সরি বলতে চাই, কারণ আমি চেয়েছি মানে এমন একটা সিনেমা হোক যেটাকে নারীরা ডমিনেট করে, এটা দরকার আছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এই জন্য আমি পোস্টার গুলাতে এইটাই আমি ইউজ করেছি। আমি এখানে একটু থামাবো এই কথাটা বলার আগে, যে একটা কিন্তু রায়হান রাফির একটা হালকা বদনাম আছে, যে রায়হান রাফির সিনেমা হলে নারী ভিলেন থাকে, নারীর ক্যারেক্টার মানে খারাপ ক্যারেক্টার, ভিলেন ক্যারেক্টার, তো এই প্রেসার কুকারের মাধ্যমে ওই নারী ভিলেনের প্রেসারটা কিছুটা কমানোর জন্য যারা এটা বলে তাদের কথা আমি বিশ্বাস করি না, তারা আসলে কোনো সম্বন্ধে, তাদের সিনেমা সম্বন্ধে কোনো ধারণা নেই, আমি ওটা কোনো সময় কাউন্টই করি না, আমি অথেন্টিক সমালোচনা কাউন্ট করি। যারা সিনেমা দেখে চরিত্র নিয়ে কথা বলে যে এখানে ভিলেন কি নারী না পুরুষ, তারা সিনেমা বোঝে না, সুতরাং তাদেরকে খুশি করার জন্য আমি সিনেমা বানাই না, আমি আমার জন্য সিনেমা বানাই। আমার সিনেমাতে নারী ভিলেন আছে, পৃথিবীতে কি নারী ভিলেন নাই? তাহলে তো নারীদের জন্য জেলখানা থাকতো না, জেলখানা যেহেতু আছে তার মানে ভিলেন নারী হতে পারে, ভিলেন পুরুষ হতে পারে, ভিলেন খারাপ এটা ভালো মানুষ ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এই জন্যই সারা পৃথিবীর জেলখানা আছে, সব জায়গায় নারী পুরুষ আছে, তো নারী পুরুষ ভেদাভেদ করে সিনেমা আমি বানাই না। আমার প্রথম সিনেমা পরামন দইতে কেউ ভিলেন ছিল না, সেকেন্ড সিনেমাতে কেউ ভিলেন ছিল না, ছেলেরা ভিলেন ছিল,
মেয়েটাকে পুরাই মেরে ফেলে, কি বলে ভুল করে দহনে, যেটা বলতেছে। আমি দামাল একটা সিনেমা বানিয়েছি নারী ফুটবল টিম নিয়ে বানিয়েছি, সেটা নিয়ে নারী বিদায় মানে ওইরকম যারা কথা বলে তারা কথা বলে না। তারপরে আমি বানিয়েছি সুরঙ্গ, পরাণ একটা সত্যি ঘটনা নিয়ে বানিয়েছি, মিন্নি হত্যাকাণ্ড, এটা সারা বাংলাদেশে সবাই জানে। তো আমি সত্যি ঘটনা ঘুরে দিব আমার সিনেমাতে, আমি কি ডিজনেস ডিরেক্টর গেল। সুরঙ্গ বানিয়েছি, সুরঙ্গতে মেয়েরা লোভী ক্যারেক্টার, এরকম বাংলাদেশে এখন অনেক পরকীয়া হয়, অনেক ছেলে পরকীয়া করে, মেয়েরা পরকীয়া করে, আমি আমার একটা দেখানোর চেষ্টা করেছি। এরপর আমি তুফান বানিয়েছি, নারীরা তো ভিলেন না, ভিলেন তুফান, সাকিব খান। তাণ্ডব, নারীকে দিয়ে আমি সাকিব খানকে ধরানোর চেষ্টা করেছি, জয়া আহসান ছিল মেইন গল্পের নায়িকা। তো আমার তো ফিল্মোগ্রাফিতে সিনেমার কথা বললাম, ওটিটির কথা এখন নাই বললাম। ওটিটিতে আমি অনেক সিনেমা বানিয়েছি, ফ্রাইডে থেকে শুরু করে খাঁচার ভিতর, যেগুলো ফিমেল লিড নিয়ে বানিয়েছি। যেমন আমাকে আমার প্রডিউসার সাকিব চৌধুরী, যেটা আন্ধার সিনেমা যেটা আসতেছে, উনি একটা কথা বলতেছিল ওদিন, তো গল্প একদিন বলতেছিল যে ওনাকে একটা মেয়ে বলতেছে যে কোন একজন যে রায়হান রাফির সিনেমা বানাচ্ছে, উনি তো খুব হিট ডিরেক্টর, কিন্তু উনি তো মেয়েদের খারাপ দেখায়। তারপর কোন সিনেমা দেখছিলাম না, ও সিনেমা দেখা হয়নি। তো আমি একদমই, ওরা হয়তো সিনেমা দেখেই নাই, শুনছে। তো ওদেরকে খুশি করার জন্য সিনেমা আমি বানাচ্ছি না, ওদেরকে আমি কাউন্ট করি না। প্রথম কথা, আমি সিনেমা বানাই মানুষের জন্য। অবশ্যই আমি এই সিনেমাটাতে নারী খারাপ ভালো না, গল্পের প্রয়োজনে যেরকম গেছে সেরকম। এখন আমি এরকম একটা সিনেমা অবশ্যই বানাবো না যে এবার একটা সিনেমা মানে চলো সব নারীরা ভালো ভালো ভালো, এটা হয় নাকি কখনো? এটা কেন আসবে না, এটা সিনেমা, আমাদের এখন তো অডিয়েন্সরা সিনেমা দেখতেছে, এখানে কোনো ভালো খারাপ ক্যারেক্টার যেটা, আমি হাওয়ার কথা বলি, এখানে অনেক মাঝিরা ছিল, একজন নারী ক্যারেক্টার ছিল, ও প্রতিশোধ নিয়েছে। এখন আমরা কেন এটা তো বলবো যে আচ্ছা ওরে মারলো কেন, ওর বাবাকে তো ও মারছে, ও সিনেমা তো সিনেমা, ও আসলে যখনই অভিনয় করছে ও একটা ক্যারেক্টার প্লে করছে, তখন আমরা ভেদাভেদ করে দিব না উনি একজন নারী উনি একজন পুরুষ। এই যে কথাটা আমি বারবার বলছিলাম যে এটা করে তোমার দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় দর্শকের কাছে খুব ক্লিয়ার হলো। কিন্তু আমরা অনেক সিনেমা নিয়ে কথা বলছি, ঈদ সিনেমা তো শুরু থেকে ঈদ আছে, তাহলে ঈদের ভাইবটা তো একটু থাকা দরকার না আমাদের। ঈদের গল্প, এটা জানি খুবই কমন প্রশ্ন, তোমাদেরকে এটা 1000বার উত্তর দিতে হয়েছে, আজকে একটু দেখো নতুন কোন উত্তর পাও কিনা। ছোটবেলার ঈদ থেকে কি মনে পড়ে? এখন এই ছোটবেলা বলতে একেবারে ছোটবেলা যদি না বলে, প্রথম যে ঈদের সিনেমাটা রিলিজ হলো সেই ঈদ, আর এটা আমার প্রথম রিলিজ সিনেমা, ঈদ রিলিজ। তো এবার আমার জন্য অনেক স্পেশাল, এবং অডিয়েন্স এত পছন্দ করতেছে, এটা তো আমার খুব, এইটা তো আমার জন্য অনেক ভালো লাগা। ঈদ ব্যাপার, ঈদ মনে হচ্ছে, ছোটবেলায় যে ঈদ মনে হতো এখন সেই ঈদ মনে হচ্ছে। আর ছোটবেলাতে তো সবারই ভালো থাকে, বড় হতে তো একটু পাঞ্চা হয়ে যায়, বাট এইবার ঈদটা আমার কাছে একদম ছোটবেলার ঈদের মতন। ছোটবেলার ঈদে কখনো কি তুষি ঈদের সিনেমা, তখন তো বিটিভিতে সিনেমা দেখা হতো, ডিটিভিতে ঈদের সিনেমা দেখাতো, তখন কখনো মনে হয়েছিল যে আমিও হয়তো বা ঈদে আমার সিনেমা আসবে, মানুষ আমাকে দেখতে যায়? কোন সময় সিনেমা আসবে এটা আমি জানতাম। সো এটা কোন বয়স থেকে? ছোটবেলা থেকে, আমি তো ছোটবেলা থেকে অ্যাক্টরই হতে চাইছি, জানতাম যে কোন সময় আসবে সিনেমা। বার্থডে ছিল তো, বার্থডের জন্য ওর বোনের কাছ থেকে ছবি নিচ্ছিলাম আমি, যে ওকে না জানা সারপ্রাইজ ছোটবেলার ছবি। ওই ছবিগুলো দেখলাম সবগুলাতে মানে পোস্ট দেখে মনে হয়েছে, তখন বললাম যে তুমি তো ছোটবেলা মানে ওই সময় পোস্ট সবগুলা নায়িকা নায়িকা। আর রাফির ক্ষেত্রে কি? রাফি সবচেয়ে বড় নায়িকা, আমি বলি রাফি হিমসেলফ অ্যাজ এ ডিরেক্টর। হ্যাঁ, এটা আমরা কিন্তু প্রোডিউসার আগে বলছি, ও হচ্ছে হিরোইন অ্যাক্টর। রাফি কিন্তু সবকিছু, রাফি যে অ্যাক্টর এটা নিয়ে একদম রাফি পারফর্ম মার্কেটিং পারসন, হ্যাঁ খুবই ভালো একজন, ও মার্কেটিং উস্তাদ আবার। হ্যাঁ, আমি তো ওটা অভিনেতা না হলে কিছু করা যায়, যেমন ডিরেকশন দেওয়া যায়, ডিরেকশন সবই আসলে পারফরম্যান্স। কবে থেকে জানতা, কোন ঈদে মনে হয়েছিল ফার্স্ট যে আমি আসলে এটাই করতে চাই, ডিরেক্টরই হতে চাই? আমি স্বপ্ন দেখি, আমি এখনো স্বপ্ন দেখি আমি হলিউডে সিনেমা বানাবো। হয়তো আমি পারবো না, কিন্তু আমি বলিউডে সিনেমা বানাতে পারবো। আমি স্বপ্ন অনেক দেখি, আমি স্বপ্ন দেখতে ভয় পাই না। আমি সবাইকে বলিও যে প্লিজ আপনারা সবাই স্বপ্ন দেখেন। তো এটা ঠিক আমার কখনো নায়ক হতে ইচ্ছা হয়নি। অভিনয়, যেমন আমি আমার সিনেমা অভিনয় চাইলে করতেই পারি, কে না করবে, আমার ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না, আমার মনে হয় এটাই ভালো। আমি ছোটবেলা থেকে ডিরেক্টর হওয়া ভাবতাম, কিন্তু তখন আমার আসলে এইটা মাথায় আসে নাই ঈদে সিনেমা আসবে কি আসবে না। কারণ ইদানিং কালে আমাদের দেশে ঈদে সিনেমা আসাটাই একটা, সিনেমা তো ঈদ কেন্দ্রিক হয় না অন্য দেশে, ওটা হয় নাই। ডিরেক্টর হবো এটা ভাবতাম। আর আমার লাস্ট কয়েক বছর ধরে ঈদে এত সিনেমা এসেছে, আমার আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি। তো ঈদ মানেই সিনেমা আমার একটা এরকম হয়ে গেছে আর কি। আমার নর্মালি কোরবানিতে সিনেমা আসে, রোজা ঈদ দিয়ে অনেকদিন পর আমি আসছি। আমার সিনেমা লঞ্চ হয়েছিলাম রোজা ঈদে আমি। তো এখন আমার কাছে মানে যে ঈদে আমার সিনেমা আসে না, ওইটা কেমন যদি মরা মরা মনে হয় যে আল্লাহ কি হচ্ছে, ঈদে আমার কিছু নাই, ওরকম একটা মনে হয়। আর ছোটবেলা ঈদের সাথে একটাই অমিল, আগে সালামি পাইতাম, এখন সালামি দিতে হয়। রাফি এবার কিন্তু সালামিটা দাও না, এখন সালাম করো না, এখনো সালাম সালাম না করলে হবে না।
সালামিটা তুমি কিন্তু অনেক পাই নাই তোমার রাফি। তোমার ঈদের গিফট দিলাম এত বড় একটা সিনেমা, তুমি প্রথম এটাই তো তোমার সালামি। এটা তো ভালোবাসা, এই প্রেসার কুকারের সাথে সালামিটা তো একটা ট্রেন, তুমি এই মিস করতে। ও তো অনেকগুলো বোন, সবাইকে দিতে হবে সালামি, খরচ বেশি। শেষ এত তো আরেকটা মজার কথা বলতে হবে, মানে না না ছাড়তেছি না, এই প্রোগ্রাম আছে না আমি। মার্কেটিং নিয়ে অনেক আমরা এক্সাইটেড ছিলাম, তো অনেক আইডিয়া দিচ্ছিল, অন্যরাও অনেক আইডিয়া দিচ্ছিল, আমাদের মারিয়া, স্নিগ্ধা, সবাই। তো আমাদের আইডিয়া দেখতে দেখতে ওর একটা ছোট বোন আছে, আমাকে অনেক পছন্দ করে, নাম ঐশী। ও আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, ভাইয়া ভাইয়া আরেকটা মার্কেটিং আইডিয়া আছে প্রেসার কুকার নিয়ে। ওই যে আমি বাসায় ফোনে কথা বলি না, ওর বোন বোনরা শুনতেছে, আমাকে টেক্সট পাঠাচ্ছে। আমি বললাম একটা সিনেমা নিয়ে সবাই কত এক্সাইটেড, সবাই আইডিয়া দিচ্ছে। তো আমার তখন মনে হচ্ছে না, আমি আসলে একা না, আমার আসলে ফ্যামিলিটা অনেক বড়, ইনশাআল্লাহ এই সিনেমা ফলো হবে না। এবং এটাই দর্শক দেখিয়ে দিল যে একটা সিনেমা নিয়ে যখন এত মানুষের ভালোবাসা থাকে তখন এটাই হয় না। আর আরেকটা কথা বলতে চাই, যেটা বলতে গিয়েছিলাম, সেটা হলো যে অন্যরাও যে নতুন নতুন যারা অভিনয় করেছে এখানে, মারিয়া, স্নিগ্ধা, ইয়ামিন, এবং আমার আরেকজন পছন্দের অভিনেতা যাকে অলরেডি সবাই দেখে ফেলেছে, রিজবি রিজু, যে আসলে তুষির অভিনয় করেছে, মানে অলরেডি মানুষ বলছে ওর ম্যাজিক্যাল পারফর্ম। আরেকজন আমরা অভিনেতাকে আগেই দেখেছে হাওয়াতে, কিন্তু এইভাবে দেখে নাই। মানে নায়ক মানে যে তাকে অনেক সুন্দর হতে হবে, অনেক ফর্সা হতে হবে, অনেক লম্বা হতে দেবে, ওটাও কিন্তু আমরা ভাঙছি। আমরা এতদিন কেন বলি নেই, কারণ আমরা সিনেমা রিলিজ হয় না, আজকে তো সিনেমা আমরা দেখে ফেললো। এসে আমার আরেকজন নায়ক কিন্তু আছে, যেটা যে তুষির নায়ক আর কি, রিজবি রিজু যাকে বলি, তাকে আমরা লুকায় রাখছিলাম আর কি। এই প্রথম আমরা ভাঙলাম, নায়ক মানেই অনেক সুন্দর হতে হবে, কারণ প্রতিটা মানুষের মধ্যে একটা নায়ক আছে আসলে। এবং রিজবি এত ভালো অভিনয় করছে, এত ভালো অভিনয় করছে, আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমি এবার অনেকজনের প্রতি মুগ্ধ হয়েছি, মারিয়ার প্রতি মুগ্ধ হয়েছি, স্নিগ্ধা ছোট্ট রোল ছিল, মুগ্ধ হয়ে গেছি। আজিজুল হাকিমকে নিয়ে সবাই কথা বলতেছে, প্রথমবার তাকে ভিলেন হিসাবে দেখতেছি আমরা। তো যাই হোক, বেশি কিছু না বলি, যারা দেখেন না তারা দেখুক। তুমি কবে দেখবে সেটা বলো। টিকিট পাওয়া তো ডিফিকাল্ট, ঈদে সালামি না দাও, টিকিট যদি দুটো পাঠায় দাও তাহলে দেখাটা ইজি হয়ে যায়। আমি নিজে টিকিট পাচ্ছি না, কি করবো বলো, আমার সিনেমা তো টিকিট পাওয়া তাহলে যায়। তোমার লেজ ধরে ঢুকে যেতে হবে কোনো একটা হলে। তুষি যখন বলছিলে রাফিকে যে নায়ক, রাফিকে কিন্তু আমরা সবসময় এক ধরনের গেটআপে দেখি, এখন আবার ঈদ গেটআপে দেখছি। তোমার কাছে রাফির কোন পার্টিকুলার বিষয়টার জন্য রাফিকে নায়ক মনে হয়? রাফি আন্ধারের শুটিং এ 22 জোড়া জুতা নিয়ে গেছে, ও সকালে টিভিস পরে, দুপুরে একটা পরে, রাতে একটা। এত না, তুমি এর বেশি বেশি সকালে একটা বিকালে একটা করতাম। ওর থেকে বড় নায়ক ইন্ডাস্ট্রিতে নাই, সত্যি কথা। ও এত মেইনটেইন করে গাড়ি, 22 জোড়া জুতা ডিরেক্টর নিয়ে গেছে। এবং এটা হুইচ ইজ গুড, এটা হেল্প করে কিভাবে, এটা পজিটিভিটি, মানে ও নিজেকে, মানে এটা এমন শো অফ, এটা হচ্ছে নিজের জন্য, কারোর জন্য না। এবং এটা আসলে মুড ভালো করে। ওর কাছ থেকে আমি অনেক পজিটিভ অনেক কিছু মানে আমি দেখছি, এবং আমার মনে হয় এটা খুব ভালো। মানে অনেক পজিটিভ কথা বলে নিজেকে সুন্দর ফিটফাট করে রাখে, এটা কিন্তু ভালো। অফকোর্স এবং কেন না, আপনাকে দেখতেও প্রেজেন্টেবল, মানে যে আপনাকে দেখবে ওরও ভালো লাগবে। সো এটা খুবই নাইস। মানে এটা আমি তোর কাছ থেকে এই জিনিসগুলো শিখতে চাই, যে কিভাবে নিজেকে মনটাকে ভালো রাখতে হয়। ওর যেহেতু জুতার শখ আর গাড়ির শখ, সো ওই দুটোতে অনেক মানে অনেক ফ্যাসিনেট। গাড়ির কথা তো আসতেই হবে। কংগ্রাচুলেশন অন আওয়ার নিউ BMW। ওই মানে কিনার কিনবা মার্কেটে তো সব খবর থাকে, তাই না? গাড়ি আমার শখ না, গাড়ির কথা পরে আসবে, একটু থামাই আমার কথা শোনো একটু। আমার শখ খুব স্পেসিফিক। তুমি আমার অফিসে কি করবে, কখনো যাও না, যদি যাও বাসায় বা অফিসে গাড়ি থাকে, ওনার প্রচুর গাড়ি, ছোট ছোট খেলনা গাড়ি। খালি গাড়ি আমার একটা খুবই শখের জিনিস। সিনেমা, গাড়ি, আমার মা, এই তিনটা জিনিস আমার জীবনের সাথে খুবই। মা আমার প্রথম জীবনের সবকিছু, তারপরে গাড়িটা, মানে গাড়ির মানে খেলনা গাড়ি। আমি প্রচুর খেলনা গাড়ি কিনি। ইভেন ও ইউরোপ থেকে আসলে আমাদের একটা গাড়ি কিনে নিয়ে আসছে, ছোট্ট খেলনা গাড়ি। ও জানে আমি এটা পছন্দ করি, তো এটা আমার পছন্দ ছোটবেলা থেকে। এবং সিনেমা, আমি জীবনে খুব স্পেসিফিক আমার পছন্দের ক্ষেত্রে, এবং আমি 3-4টা জিনিস নিয়ে জীবনে থাকতে চাই আর কি। বাহ, দারুণ। আমি যেটা বলছিলাম যে তুষির কাছ থেকে তো জানলাম, তুষির ফ্যাশন সেন্সটাও কিন্তু খুব ডিফারেন্ট। ও একটু বহু ফ্যাশন করে, মানে রেগুলার ফ্যাশনের মধ্যে তুষি থাকে না। কিন্তু তোমার চোখে নায়িকার কোন ফ্যাশন সেন্সটা বা কোন ধরনের অ্যাটায়ারে, কোন ধরনের গেটআপে তুষিকে বেশি মানায়? ক্যাজুয়াল থাকে নাকি? না, ও এইটাই বলছিলাম তখন, যেটা হয়েছে সেটা হলো যে ওর চেহারাটা কেমন জানি, এমন একটা চেহারা যেখানে সবকিছু শুট করে ফেলে। নর্মাল মানুষ এরকম হয় না, অনেকে শাড়িতে ভালো লাগে, অনেকে ওয়েস্টার্নে ভালো লাগে। ওকে দেখলাম মোটামুটি খুব কম মানুষ এরকম হয়, শুটিং এর ক্ষেত্রে এরকম হয়েছে, যেগুলো লুকেও ফেলা যায় এবং সবকিছুতেই ভালো লাগে। তো শাড়িতে বেশি ভালো লাগে মনে হয় ওকে, সবকিছুতে ভালো লাগে ওকে, ওয়েস্টার্নে ভালো লাগে। ওর স্টাইল কিরকম, মানে ও সবাই যেরকম করে এটা করে, এটা আমার কাছে ভালো লাগে। মানে একটা দোকানে একটা জায়গায় গেলেও এমন একটা চুজ করে যেটা অন্য কেউ চুজ করবে না, এবং ও জানে ওকে আসলে আরো অনেক কনফিডেন্ট কাপড় চোপড়ের প্রতি। ও যে কদিন আগে ফেস্টিভ্যালও গেছিল, মানে ওর কাপড় চোপড়ের স্টাইল অন্যরকম। তো সবকিছু ভালো লাগে ওর, সবকিছু সুন্দর মানুষ, তো সবকিছু বলে সুন্দর লাগে আর কি।
এটাই মেন। সুন্দর মানুষ আমাদেরকে অনেক খুঁজে খুঁজে পড়তে হয় আর কি। হ্যাঁ না না রাফি আমি যাই পরে দুজন শর্টকাটে উত্তর চাই। রাফি কোথাও যেতে হলে রেডি হতে কত সময় লাগে? আমার সত্যি অনেস্ট অ্যান্সার, অনেস্ট অ্যান্সার। আমি তো ঠিক আছে করে দিব। আমার সময় লাগে কি আমি এই জুতার সাথে মোজা পাই না, টাইম লাগে এই পাইন একটু সময় লাগে। পুরা পুরা সেটআপ আমার কোথায় আমার এই জুতার সাথে আমি কেন বলছি আমি তো ম্যাচিং করে পড়ছি এই ঘড়ি দেখো ওর জুতার মধ্যে গ্রিন আছে, ও গ্রিন কোটি করছে, ও অলওয়েজ এটা মেইনটেইন করে। সানগ্লাস থাকলে ওটার মধ্যে একটু থাকবে, মানে ও প্রপার প্রতিটা জিনিসের ডিটেইল, মানে ওর নিজের একটা। যদি দুজনকে বলা হয় তাহলে রেডিও থেকে তুষির থেকে রাফি বেশি? তুষি অবশ্য বেশি সময় নেয়। তুষি একটু ভাই আমি কোনো নায়িকাই না, চারটে সিস্টেম বাসার মধ্যে। আমার বোন আমার কোনো অ্যাসিস্ট ওরা যখন রেডি হয় ওর ভয় ওরা দৌড়াতে থাকে। আমি তো গল্প শুনতে যে আপু আর কোথায় কি, ও কিন্তু অনেক আগে ওইগুলো করলে এক্সট্রিম ওইগুলো করে। তো মানে ওরকম খারাপ না, মানে ভালো দিকে আর কি চিল্লাচিল্লি করতে থাকে। তো মেয়ে হিসাবে তো ওর সময় বেশি লাগবেই। বলতে দাও, মানে আমাকে বলতে এটা তো মেল ডমিনেট করতেছে, আমি বুঝলাম। আমাকে ডমিনেট করতে তুই এগ্রি করতেছিস কিনা বলো? মানে সাথে সাথে পোল্টি, সাথে সাথে বলি এই যে অফিসটা একটু প্রশংসা করলো, সাথে সাথে এখন ছেলে প্রেজেন্টার দরকার ছিল, মেয়ের জন্য তো কথা বেশি বলতে পারতো, ছেলে হলে তো তুষির সাথে সব কথা বলতো। আচ্ছা আর কথা তুই এগ্রি? আচ্ছা না তোমাকে তো কথা বলতেই হবে, তুমি কথা না বললে তো সিনেমা চলবে না। তুষির কাছে একটু জান টু গো মেকআপ করতে, এটা হচ্ছে একদম বাইরে যেসব মেয়েরা তুষিকে ফলো করে তাদের জন্য, যে টু গো মেকআপ করতে আমি 5 মিনিটে বের হয়ে যেতে পারি, আমার 3 ঘন্টা টাইম লাগে, ডিপেন্ডস আমি কোথায় যাচ্ছি আর আমার মুডটা কি। যদি আমার সাজতে ইচ্ছা করে তখন আমি একটু সময় নিয়ে এটা সব মেয়েদের ক্ষেত্রে কম বেশি 5 মিনিটে বের হয়ে যেতে পারি, আমার এগুলো নিয়ে অত প্যারা নাই। আমি ভেরি কমফোর্টেবল উইথ মাই ওন স্কিন। আমি হচ্ছে যে মেকআপ লেস থাকতেই বেশি পছন্দ করি। আমার আসলে কোথাও রেডি টেডি হয়ে যেতে সবসময় ভালো লাগে না, বাট আমি চাই একটু এটা আসুক যে মানুষ ক্যাজুয়ালি ইন্টারভিউ করবে, বিভিন্ন প্রোগ্রামে যাবে, মানে এটা হলে খুব ভালো। কারণ অনেক টাইম নষ্ট হয় শুধুমাত্র রেডি হওয়া, প্রতিদিন এত রেডি হওয়ার আসলে কিছু নাই। তো আমার মনে হয় যে এই চাপটা আমরা কমাই ফেলি। ভেরি নাইস। আচ্ছা রাফির সাথে কথা বলে যেরকম বুঝছিলাম, যেরকম পি দিয়ে সিনেমার নাম্বার প দিয়ে যেটা লাকি, তো এরকম অভিনেতার ক্ষেত্রেও সিলেকশনের ব্যাপারে আছে যে এই ক্যারেক্টারটা বা এই অভিনেতাটা আমার জন্য হয়তো লাকি। তো এরকম কি আছে কোনো ড্রেস যে এই ড্রেসটা আমার জন্য লাকি, বা এই ড্রেসটা পরে একটা স্পেশাল মোমেন্ট হয়েছিল যেটা অনেক আগে কিন্তু ওয়ার্ড্রোপে খুব সযত্নে তুলে রাখা হয়েছে? প্রথম দিন শুটিং এ ব্ল্যাক টি শার্ট পরে যাই, ফার্স্ট শুটিং থেকে, ফার্স্ট সিনেমা শুটিং থেকে আমি একটা জিনিস করি, মানে আমার একটা শুটিং এর রুলস আছে আমার, আমি সবাইকে বলি আমার টিমকে যে আমার আজকে শুটিং খুব ভালো হতে হবে, আজকে থেকে বেটার কালকে হতে হবে, এরপর আস্তে আস্তে বেটার হতে থাকবে, মানে ম্যাজিক করতে হবে আর কি। আমি সবসময় প্রথম দিন শুটিং এ ব্ল্যাক কালার কিছু একটা পরে যাই, এটা আমার কাছে মনে হয় আমার জন্য একটা লাকি। কিছুই না, মানে এটা মনে মনে আর কি, এগুলো আসলে কিছু না, আবার ওইটা একটা কিন্তু একটা মানসিক একটা পাওয়ার দেয়, নিজেকে একটা পাওয়ার। পি ছাড়া কি হবে, কিন্তু আমার এটা মনে মনে এটা বলি আর কি, যে মনে হয় এটা ভালো হবে আর কি। তুষির ক্ষেত্রে এরকম তোমার জন্য লাকি না? টিও লাকি আমার জন্য, টি, তুফান, তাণ্ডব, তুষি, তমা, তাসনিয়া ফারিন, তানজিন, তিশা তোমার কাজ না বলতেছি, মানে অনেক নায়িকা তো টি দিয়েছে, আমাদের নুসরাত তিশা, আর কি আছে টি দিয়া নাম হয়ে যাবে, সামনে চলে আসবে এরা। ওকে, না মানে এরা সবাই টি দিয়ে, বাট কাজ তো কারোর সাথে এরকম সিনেমা হয় নাই। তুষির সাথে হইছে, তোমার সাথে হইছে, তুফান হইছে, তোমার সাথে তো অনেকগুলো। টান আমার খুব পছন্দের কাজ ছিল, টি। টান এস তো আমার জন্য লাকি। এখন সব অ্যালফাবেট নিয়ে আসুন, তাহলে লাকি থাকবে কি সবকিছু সব। আচ্ছা কিন্তু তোমার ক্ষেত্রে এরকম কোনো লাকি চাই, কোনো ড্রেস, কোনো কালার, কোনো সংখ্যা? না আমি আমার কাছে মানে বাতাস, আমি নেচার অনেক বিলিভ করি, আমার কাছে মনে হয় নেচারের সাথে একটা কমন। আমি কোনো না হাওয়া মানে আমার মনে হয় যে নেচার আমাকে একটা সাইন দেয় অর সামথিং। আমি নেচার অনেক বিলিভ করি, সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওয়েদার এক ধরনের রেসপন্ড করে আমার কাজের সাথে বা শুটিং এ। আমি এটা অনেক খেয়াল করছো খুশি যে তোমার দুটো সিনেমার নামে কিন্তু ওয়েদার দিয়ে, মানে আন্ধার আর ইয়ে বাদে, আন্ধারও কাইন্ড অফ একটু অন্ধকার, এবং তুমি রোদ বলো হাওয়া বলো, দুটো কিন্তু রোদ হাওয়া অন্ধকার। রোদ থাকলে দেখছো এটা তো জানতাম না, এখন বের হলো এটা, রোদ হাওয়া অন্ধকার। কিন্তু অথেন্টিক নাম, আন্ধারটা আমাদের বাংলা নাম, এবং রোদ না, হাওয়া হাওয়া, রাইট। আসলে নেচার।
আর প্রেসার কুকারে কুক করে কিন্তু হাওয়াই বেরোয়, সো দেখা যাক এবার প্রেসার কুকারটা আসলে কোন দিকে যাচ্ছে। আজকে তো কেবল সেকেন্ড দিন, আমরা একটু গেমস এর দিকে চলে আসি এখন। আচ্ছা সো এটা ফার্স্ট এটা হচ্ছে রাফির জন্য। ধরো ঈদের দিন সকালে তুমি দেখলা যে তুষি ফোন দিল, দিয়ে বলছে রাফি আমি আর অভিনয় করবো না, সন্ন্যাস নিচ্ছি, তোমার রিয়াকশন কি হবে? আমি বলবো তুমি যাও, কারণ আমি জানি ও বেশি দিন সন্ন্যাস করতে হবে না, আমার চলে আসবে। আমি বলছি ঠিক আছে প্লিজ, কারণ ওকে তো না করলে শুনবে না, ও বলছে যাবেই। আচ্ছা, তুষির জন্য যদি প্রেসার কুকারের সেটে একদিনের জন্য তোমাকে ডিরেক্টরের চেয়ার দেওয়া হতো, তাহলে রাফিকে দিয়ে কোন কাজটা করাতে? মাসাজ দেওয়াতাম। রাফি মাসাজ দাও, আমি মাসাজ দিতে দিতে পুরো সিনেমা আমার শেষ। মাসাজ দাও, আমার তো মাসেস গার্ল ক্যারেক্টার। মানে ওকে বলতাম যে তুমি সবাইকে 10-15 জনকে সব ছেলেদেরকে মাসাজ দাও রাখি। সব ছেলেদের কেন, মেয়েদের? ওকে বলবো যে ছেলেদেরকে দাও, এদের শাস্তি আর কি আমাকে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে দুইজনের মধ্যে সবচেয়ে বেশি গসিপ লাভার কে? আমরা কি gossip করি? পজিটিভ কথা। ইন্ডাস্ট্রির খবর আগে আগে কার কানে আসে? ইন্ডাস্ট্রি ছোট, সবারই ইশারা পাচ্ছে কিন্তু আসলে ইন্ডাস্ট্রি এত ছোট, দেখো যে জিনিস আমি জানি তুমি জানো ও জানে। এত গসিপ করে মানে এটা অলরেডি। তারপর গসিপ মঙ্গের কিন্তু একটা থাকে, একটা তো খবর সব ভেসে বেড়ায়, আরেকটা কিন্তু যে যে একটু জানতে চায়। না না, দুজনের একজন গসিপ মঙ্গার না। নাইস। আচ্ছা, দুজনের ফোন যদি এখন চেক করা হয়, তাহলে কার ফোনে সবচেয়ে বেশি আনরিড মেসেজেস পাওয়া যাবে? আমি তো ওটা জানি না। না না, যারটা সে মানে আনরিড মেসেজেস, কি মনে হয় মেসেজ সব রিড করা হয়, সিন করা হয় নাকি আনসিন প্রচুর আমার থাকে? তো আনসিন প্রচুর থাকে, অনেক থাকবেই। প্রচুর ও থাকে। তো আরো বেশি থাকার কথা, যেহেতু মেয়ে মানুষও মেয়ে মানুষ। না, মানে যেহেতু আরো আমরা তো তাও হ্যাঁ দেখি, ওদের তো অনেকে আমাদের তো আমাদের ফ্যানরা দেয়, ওদের তো র্যান্ডম মানুষ যা ইচ্ছে দিতেই থাকে মেসেজ দিতেই হ্যাঁ থাকে। আনরিড অনেক থাকে। আচ্ছা, প্রচুর unread। এবার যদি বলি দুজনকে একটা নির্জন দ্বীপে ছেড়ে দেওয়া হচ্ছে, যেখানে কিছুই নাই, নিয়ে যাওয়া যাবে না। কিছু, কিন্তু একটা জিনিসই নেওয়া যাবে, সেক্ষেত্রে কি নিয়ে যাবে? কিছু নিয়ে যাওয়া যাবে না, একটা জিনিস নেওয়া একটা যাবে। জিনিস নিয়ে যাওয়া যাবে, মিউজিক শোনা যায় এরকম কিছু। খাওয়া দাওয়া কিছু লাগবে না? খাওয়া দাওয়া নিচে বনে জঙ্গল থেকে খাওয়া দাওয়া হয়ে যাবে। So, রাফির ক্ষেত্রে কি হবে? একটু গান টান শুনতে পারলে মনে হয় ভালো লাগে। বাহ, মিউজিক বাহ। নিলে আমি কি আরেকটা কিছু নিয়ে যাবো আর কি, থাকার একটা ওয়াশরুমের জন্য ব্যবস্থা নিয়ে যেতে হবে। ভালো বলছে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। মিরর নিবা না? না, মিরর লাগবে না, না, তখন তো mirror পানি না মিরর থাকলে- হয়ে যাবে না। হ্যাঁ, বাহ, ডিরেক্টর বলে কথা। একেবারে। আমি তো মনে করছি রাফি বলবে যে আমি ক্যামেরা নিয়ে যাবো, এটা ক্যামেরা দিয়ে নিয়ে একটা যাবে। সিনেমা বানায় ফেলবো নির্জন দ্বীপে আটকায় আলহামদুলিল্লাহ পড়ে। ভাই, কদিন চলে যেতে পারতাম, আমার তো ব্রেক পাচ্ছি না, আমি হ্যাঁ। ব্যাক টু ব্যাক কাজ। আলহামদুলিল্লাহ, সেটাও আলহামদুলিল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না, আমি এটা ওই দিন ওকে বলতেছিলাম যে ওর মাশাআল্লাহ এখন অনেক ভালো ভালো কাজ আসতেছে, এবং সব একসাথে আসতেছে। তো একটু প্রেশারে ছিল, আমি বললাম যে এটা তুমি শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে, যে কাজ নিয়ে তুমি ব্যস্ত, মানে যে ব্যস্ত থাকে না সে বুঝে ব্যস্ততার কত দাম আসলে। একদম একদম, এটা এটা আমি খুবই ব্যস্ততা ফিল আল্লাহর করি, রহমত, ব্যস্ততা আল্লাহর যার কারণে আমার আজকে থেকে কাজ শুরু। আল্লাহর রহমতের ব্যস্ততা। হ্যাঁ, একদম। আচ্ছা, আরেকটা যেটা বলতে চাই যে দুজনই আমরা প্রত্যেকে কিন্তু লাইফে কোনো না কোনো ক্ষেত্রে না চাইতেও মিথ্যা বলে ফেলি, হয়তো বা সেটা ইন্টেনশনালি না, বা কখনো কখনো মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য না হলেও। সে আজকে দুজনের কাছে ইন্ডিভিজুয়ালি আমি জানতে চাবো, এমন একটা মিথ্যা বলেছো যেটা আজকে ভেঙে ফেলতে চাও, যেটা আসলে মিথ্যা বলেছিলাম। মানে এখন কাকে বলে ওকে দিচ্ছি। মিথ্যা বলছে? দুজনের ক্ষেত্রেও বা বাইরের কারোর ক্ষেত্রেও হতে পারে। মিথ্যা দুজনের ক্ষেত্রে যদি দুজন পেয়ে যাও তাহলে তো আরো ভালো। এর একটা কমন মিথ্যা হচ্ছে যে আমি ট্রাফিকে আটকে আছি, এইটা বলে নাই এমন কাউকে পাওয়া যাবে না, কিন্তু এর বাইরে মনে তো করতেছে না। এত সত্যবাদী দুজন না, না, অতিথি নিয়ে সত্যবাদী আজকে বলতেছি বসছি। না, but আমি এরকম না, মেজর মানে মিথ্যা এই বা মেজর কিছু- মিথ্যা মানে আমিও ছোটখাটো মিথ্যা তো মানে ওরকম আমরা আচ্ছা, কোন মিথ্যাটা বেশি বলা হয়? এই যে নামতেছি 1 মিনিট লাগবে, নামতেছি 10 মিনিট পরে আসতেছি আসতেছি চলে আসছি এই তো চলে কাছাকাছি, আসছি কাছাকাছি। মানে এটা তো সাধারণ মানুষদের ক্ষেত্রে, নায়ক নায়িকা বা ডিরেক্টরদের ক্ষেত্রে কোনো ডিফারেন্ট কিছু নাই যে মিথ্যা আমরা সবাই সাধারণ মনে হচ্ছে ভাই, ভাই এটা কি- না না, প্রফেশনের ক্ষেত্রে তো ভাই But ডিফারেন্ট না। মিথ্যা সবার একই রকম হয়, এই যে আসতেছি যাচ্ছি এগুলোই হয় মিথ্যা। বড় মিথ্যা বলার তো প্রয়োজন নেই, আর এই মিডিয়াটা এত ছোট, বড় মিথ্যা বলে বেশি দিন কেউ থাকতে পারে না, মানে কি Nice. জেনে যাবে আর কি মিথ্যা Nice. কি আর বলবো। বোরিং, আমরা খুবই বোরিং। না না না, বোরিং না, আমার তো খুব দারুণ লাগছে তোমাদের সাথে আজকে শো করতে, সিরিয়াসলি। আচ্ছা, একে অপরের ক্ষেত্রে এবার বলতে পারো যে তুষির সবচেয়ে বিরক্তিকর হ্যাবিট তোমার কাছে কোনটা, এবং তুষিকেও সেম জিজ্ঞেস করবো রাফির সবচেয়ে বিরক্তিকর হ্যাবিট কোনটা? রাশি তো বলে ফেলো না, তোমরা তো বন্ধু মানুষ, তোমরা তো ওর বিরক্তিকর কাছে বানাই। habit কি ক্র্যাঙ্কি হয়ে যায় আর কি, মানে হচ্ছে মুড সুইং করা, অনেক ক্র্যাঙ্কি হয়ে যায় হঠাৎ করে, কোন কারণ জানি না। আমাদের দেখলাম মানে হঠাৎ দেখে আমরা 1 মিনিট পর ঠান্ডা, আবার ঠিক মেজাজ খারাপ হয়ে যায় ওর। সত্যি
এছাড়া ও অনেক আমি তো সবার সাথে রাগজিৎ দেখাই না, বাট রাফির সাথে অনেকদিন কাজ করা, একটা দুটো সিনেমা মজা। করলাম না, তো অনেকদিন আমার সাথে লাগার আগে না মানে এরকম বিষয় না, একই জিনিস আমি তো ক্লিয়ার আলাদা, করি বিষয়টা কিরকম ও এত জ্যাম কেন হ্যাঁ। ভালো লাগতেছে না মানে আসলে যে ও একটু আছে একটু হাইপার, আমার একটু রাগ আছে, বাট ওটা আমি সবাইকে শো করি না। ওটা আমি যদি কেউ আমার রাগ দেখলে, যদি রাগ দেখে, তার মানে হচ্ছে ওর সাথে আমার ভালো বন্ধুত্ব বা ক্লোজ। সো ওটা আর বন্ধুত্ব রাফি- জায়গা থেকে, অধিকার থেকে অনেক সময় হয় আর কি। রাফির ক্ষেত্রে তুমি কোনটা বলবে যে বিরক্ত? রাফি একটু ডমিনেটিং আছে, মানে ও একটু ডমিনেটিং, বাট এটা ইটস আ গুড থিং। মানে ডমিনেটিং ইন সেন্স মানে ও নিজেরটা করে ফেলতে পারে, ও যেটা চায় ওটা ও ডমিনেটিং। আমি বলতেছি না নেগেটিভ ওয়েতে, মানে এটা আমার ক্ষেত্রে বলতেছি না, ইন জেনারেল সবার ক্ষেত্রে আমি বলতেছি যে ও মানুষকে ম্যানিপুলেট আর ডমিনেট করতে পারে, মানে ইন আ গুড ওয়ে। ইন আ গুড ওয়ে, In a কাজের good way, প্রয়োজনে আর হ্যাঁ। যে কোনো ওর পারপাসে। বাট ওর একটা এই যে আমি যেটা বলতে গিয়ে আবার থেমে গেলাম, ওর আবার 1 মিনিটে বেশি থাকে না, মানে একটু আগে ওকে দেখলে এখন রাগ করলে 1 মিনিট পর আজকে বুঝতে পারবে না যে ওর আগে অনেক ভয়ঙ্কর কিছু মানে এটা খুব ভালো এসে জিনিস এবার। যে রাগ ধরে রাখাটা কিন্তু খারাপ। আচ্ছা, খুব আরেকটা জিনিস ও প্রেশার নিতে পারে না, লোড নিতে পারে না। আমি মাল্টিপল কাজ করতে পারি, ও ও হ্যাঁ, একসাথে 5টা কাজ করতে গেলে অস্থির হয়ে যায়। অস্থির হয়, হ্যাঁ, রাইট রাইট। মানে ও আস্তে আস্তে কাজ করতে হবে, ঠান্ডা মানে সবকিছু আস্তে আরাম আস্তে আমি করে করতে হবে। গুছিয়ে কাজ হ্যাঁ, গুছিয়ে কাজ মানে করতে আমি হবে, একসাথে ঠান্ডা মাথায় টান দিয়ে মাল্টিটাস্ক করবে। মানে যেটা করবে করতে গেলে প্রপারলি hyper করবে, হয়ে যায়। অভিনয়টা করলে প্রপারলি করবে, সিন করবে, মানে তারা পুরা মানে মানে এই জন্যই আমি না, এটা বলছি যে কেন আসলে অনেক নাটক কখন মানে আসলে যে ফিকশন করে না, কারণ ফিকশন তো অনেক কষ্ট, অনেক টান আসল করতে হয়। এটা ওর অ্যাক্টিং এর মধ্যে পাওয়া যায় যে ও স্থির হয়ে করে, মানে ক্যারেক্টার ঢুকে প্রিপারেশন নিয়ে সেটে আসে আর কি, যেটা মানে খুব আমার important। মাথায় অনেক এক্সট্রা প্রেশার নিতে ভালো লাগে না, যে আমি এটা করতেছি এটা করতে হাইপার, কারণ আমার তো job এটাও হচ্ছে ভালো যে meditating যেটা থাকা। করছে সেটার মধ্যে মন দিয়ে পুরো করছে। ইনভলভ থাকছে। এবং ও মানে একটা ক্যারেক্টার নিয়ে পড়াশোনা করে, এইটা আমি ওর কাছে নতুন পাইছি, অনেকের কাছে পাইনি, সত্যি কথা যে ও পড়াশোনা করে একটা ক্যারেক্টার নিয়ে, মানে আমার ভিতরে ঢোকার চেষ্টা করে, যেটা অনেকে ঢোকে না। অনেকেই হয়তো ভালো অভিনয় করে, কিন্তু ও অনেক চেষ্টা করে। মানে আমাদের যেটা করার আসলে জন্য। এরকমই ডিরেক্টর আর নায়িকার কেমিস্ট্রি দরকার। যে আমি বিরক্তির জায়গা জানতে চেয়েছিলাম, দুজন মাশাআল্লাহ এরকম জুটি আমাদের দেখো, ডিরেক্টর এবং আমাদের- আর্টিস্টের দরকার। নাইলে আমরা ব্যাক টু দ্য সিনেমা কেন করলাম যে ওই Of course, এবং of course. আমাদের তো আসলে একসাথে আমরা এই চ্যালেঞ্জটা নিছি যে আমরা এই একসাথে আসবো এবং আমরা ঘটনা ঘটাবো। ইনশাআল্লাহ। এটা ওরকম ঘটছে। আমি জাস্ট একটা করে কথা বলি, রাফির সাথে যখন আন্ধারের জন্য আমাকে বললো, তখন হচ্ছে রাফি এরকম অনেক অন্য কাজ করছে যেগুলোর গল্প আমাকে শোনাইছে। আমি শিওর ওর যাদের সাথে কমিউনিকেশন ভালো তাদেরকে ও বলে। তো এরকম আমাকে একটা দুটো সিনেমার গল্প শোনালো, একটা হচ্ছে রোমান্টিক সিনেমা, ওটা খুবই গুড সিনেমা, ভালো, আর হচ্ছে প্রেশার কুকার গল্প। তখন ওইটা করলে তো আমার জন্য ভালো, আমি একাই নায়িকা থাকতাম, সবকিছু আমি করতাম। কিন্তু আমার মনে হচ্ছে প্রেমের সিনেমাটা করবো তো কখনো না কখনো তো করা হবে, বাট এই সিনেমাটা হওয়া দরকার, কারণ এখানে অনেক ফিমেল পয়েন্ট অফ ভিউ, অনেক পারফর্মার থাকবে। এবং রাফি যে আমাকে মানে আমার কথাটা শুনছে, থ্যাংক ইউ রাফি। মানে কারণ আমি চাচ্ছিলাম আমাকে একবার, আমি কথাটা বলতে চাই, আমাদের এখানে একজন গুণী নির্মাতা অনেক আগে আমাকে বলছিল যে মেয়েদের সিনেমা তো বিজনেস করে না, এটা আমাকে অনেক হুক করছে মাথায়। এবং আমি এই সমস্ত গল্পই আমরা করতেছিলাম, তখন রাফি আমাকে বললো যে আরে আমার কাছে ইন্টারেস্টিং করবো, তো একটা গল্প শোনো। তখন এটা শুনে আমি বলছি, রাফি এইটা বানাও প্লিজ। মানে ও যে আমার কথাটাকে এত মানে প্রায়োরিটি, মানে কি ও ওইটা হয়তো হুক করছে, মানে ওই সময় আমাদের দুইজনের এনার্জিটা হয়তো একসাথে, মানে আমরা এই আইডিয়াটাতে খুব উত্তেজিত হয়েছে। সো ও যে সিনেমাটা করছে এবং এটা আমাকে এত পারফরমেন্স করার, এবং এটার শুধু তো অ্যাক্টিং করি না, এর বাইরেও আমি অনেক কিছুতে ইনভলভ ছিলাম, এই যে স্পেসটা দিস অ্যাজ এ ডিরেক্টর, এবং ওর সাথে অন্যদের সাথে হয় কি আমার ডিরেক্টর অ্যাক্টর সম্পর্ক, এবং রাফির সাথে আমার বন্ধুত্ব এবং ডিরেক্টর। সো আমি খুব মজা করছি এই কাজটাতে। থ্যাংক ইউ সো সেটার মাচ। প্রতিফলন আসলে আমরা স্ক্রিনে স্ক্রিনে পাচ্ছি। দেখা যাচ্ছে। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। তো বল যেটা করতে হবে, এখানে একটা ড্রপ দিয়ে এর মধ্যে বল ফেলতে হবে। রাফিকে যদি বলা হয় শাকিব খান এবং তুষির মধ্যে কে বেশি রিটেক নেয়, কার নাম বলবে? কি বেশি কেউ জানে না। কে বেশি কেউই নেয় না। তুষি, এবার তুষি একটা রাফি বল বাস্কেটে ফেলতে পারেনি, এবার তুষি না এবার তুষি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্ট বা ট্রোল দেখলে কি ফেক আইডি থেকে রিপ্লাই দেওয়ার ইচ্ছা হয়? না, সবচেয়ে স্যাভেজ কোনো রিপ্লাই দেওয়া হয়েছে নাকি কখনো রিপ্লাই দেওয়া হয় না? এই না। ওকে, ডান। রাফি,
রাফি কখনো এমন হয়েছে যে কোনো আর্টিস্টের উপর রাগ করে ইচ্ছা করে তার ক্লোজ আপ শট বাদ দিয়েছো? না, আমি আমার কাজ একটু আচ্ছা, ক্লোজ আপ শট বাদ না দিলেও বল একটা রাফি ফেলতে পেরেছে। দুইটা এই দুইটা রাফি, তাই না? আচ্ছা, রাফির পয়েন্ট হচ্ছে 2 এখন পর্যন্ত, মানে এই গ্লাসের মধ্যে আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে তুষি, রোহিত সিনেমা নিয়ে এখন যদি কেউ খোঁচা দিয়ে প্রশ্ন করে মনে মনে তাকে কি গালি দাও? রোহিত সিনেমা নিয়ে খোঁচা মেরে যদি কোনো প্রশ্ন করে কেউ, যেটা এখন রিলিজ হচ্ছে না, মনে মনে তাকে কি কোনো গালি দাও? আচ্ছা, এবার দুজন একসাথে, তুষির একটা স্কোর, এটা হচ্ছে তুষির কাপ। ঠিক আছে, এবার দুজনে একসাথে নাও, দেখি কে ফেলতে পারো এবং কে আগে উত্তর দিতে পারে। তুষি এবং রাফির মধ্যে কে বেশি লেট লতিফ? কে বেশি লেট লতিফ। খুশি? ভেরি অনেস্ট অ্যান্সার। বল, চারিদিকে যাচ্ছে অ্যান্সার ঠিক আছে। এই, এটা চিটিং শেষ। আচ্ছা, আমাদের এর সাথে প্রশ্ন এবং খেলা দুইটাই শেষ। এখানে জয়ী আমাদের ডিরেক্টর। ডিরেক্টরের জন্য ও সবসময় জিতে। লাকি কালার এই যে দুইটা, ব্লু আর পিঙ্ক, মানে সে যে নারী পুরুষে ভেদাভেদ করে না, একটা ব্লু একটা পিঙ্ক। আর তুষি যে এটার রোমান হচ্ছে পিঙ্ক। যে হোক, এটাও একটা ইন্টারেস্টিং ছিল। একদম শেষের দিকে আমরা একটু জিজ্ঞেস করে নিই যে রাফি শুরু থেকে যে ক্যারেক্টারে, মানে শুরু থেকে যে স্ট্রাগল করেছে এবং আজকে এই যে বলা হচ্ছে সুপার হিট ডিরেক্টর, হিট মেশিন বলা হচ্ছে, এই পুরো জার্নিটাতে কোন মানুষটা সব কথা সবচেয়ে বেশি বা কোন মানুষটার সাপোর্ট সবচেয়ে বেশি মনে পড়ে? আন্টি কিন্তু আমার কোম্পানির নাম আমার নামে কানন ফিল্মস। বাহ। তো আমার আমাকে প্রথম বিশ্বাস করছিল আর কি। এই জন্যই নারীদের সাথে আমার টানটা না, এটা আমাকে তো মার থেকে আসছে। আমাকে প্রথম বিশ্বাস করছে আমার মা, এবং আমি এই জন্যই আমার গল্পের প্রায়োরিটি থাকে। আমার গল্প কিন্তু নারীরা ডোমিনেট করে, মানে গল্পকে ডোমিনেট ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু সৌরভ কিন্তু তমা মির্জার ক্যারেক্টার ডোমিনেট করছে, গল্পটা কিন্তু ওটা নিয়ে গেছে পরনেও তাই। তো এটা হতো একটা, আমার আম্মু একটা ম্যাজিক্যাল ক্যারেক্টার, তুমি আমার সাথে দেখা হলে বুঝতে পারছো। অদ্ভুত আন্টি কিন্তু অদ্ভুত, মানে মারা কিন্তু মিষ্টি হয়। আন্টি সব মাদের থেকে 10 গুণ বেশি মিষ্টি। মানে এটা না মিট করে বোঝা যাবে না। দেখো 3 বছর পর তোমাকে মনে থাকবে আমার। হ্যাঁ, আর খাওয়াতে খুব পছন্দ করে। এটা হচ্ছে মায়েদের সবচেয়ে বেস্ট। তুষির কাছে আসি যে মানুষ তো সবসময় ক্যামেরার গ্ল্যামার আর চাকচিক্যটা দেখে, কিন্তু এর বাইরে কিন্তু অনেক সময় অনেক ডিপ্রেশন থাকে, কাজের প্রেশার বলো বা এই যে বাইরের মানুষের এত কথা, এটা অনেক সময় ডিপ্রেশনের কারণ তৈরি হয়। তোমার কখনো এরকম ডিপ্রেশন হয়েছে বা সেটাকে কিভাবে ডিল করেছো? ডিপ্রেশনেই থাকি সবসময়। কিভাবে ডিল আমি করো? হচ্ছে আমার মনে হয় স্যাডেস্ট ক্যারেক্টার ন্যাচারালি। কি করি আমি এই জন্যই একা থাকি অনেক। আমি তো খুব ডিল করো কিভাবে? মানে এটা আমি ছেড়ে দিই, আমি এটার সাথে ডিল করতেই যাই না, আমি গো উইথ দ্য ফ্লোতে থাকি। বাট আমি আমার কাজটাকে নষ্ট করি না তাই বলে। বাট আমি যখন আমার মন যদি শান্ত না থাকে, মন যদি কষ্ট থাকে, আমাকে কষ্ট পাইতে দিই আসলে। আমি এটাকে আবার হিল, এটা ন্যাচারালি হিল হওয়া উচিত। মানে দিনের পর তো আলো, অন্ধকার পর তো আলো আসবে, কতক্ষণই তোমার মনটা খারাপ থাকবে, ঠিক হবে। সেই কথাগুলো কিন্তু খুবই চমৎকার, খুব সুন্দর কথা বলে। কিন্তু আমরা যতক্ষণ ব্যক্তি রায়হান রাফি এবং ব্যক্তি নাজিফা তুষিকে জানতে চেষ্টা করছিলাম, আবারও আমরা আসল প্রেসারে ফিরে আসছি। প্রেসার কুকার শুটিং এর কোনো মুহূর্ত, সেটা ইমোশনাল হতে পারে, যে মুহূর্তটা কাঁদিয়েছে, কিংবা খুব মজার হতে পারে, মানে যেই মুহূর্তটা মনে থাকবে সারা জীবন প্রেসার কুকার নিয়ে, দুজনের কাছে জিজ্ঞেস করবো। আমাদের ফার্স্ট টেকটা এটা ইনসেইন। আমরা 1 টেক করি, বাট আমরা রিয়েল লোকেশনে 1 টেক করছি। মানে একটা সিনেমা বাস থেকে বের হয়ে অনেক লম্বা জার্নি, মানে এটা একটা গাড়িতে ওঠা, রাস্তা গাড়ি থেকে নামা, ইটস এ হিউজ। এটা সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে, এবং এটা 1 টেকে একবারই হয়েছে। এবং একটা টাইমে মনে হচ্ছে যখন বাস থেকে নেমে আমি রিয়েল লোকেশনে, আমি তো জানি না ওই রাস্তাটা আসলে কি হবে, আমরা তো রিহার্সাল একরকম হয় আর স্পেস আরেক রকম, আর তো সেট না। সো তখন ওই সময়টা যে আমরা ম্যানেজ করতে পারছি, এবং হ্যাঁ, এটা আমার জন্য অনেক ইয়ে ছিল। আমি এবার কুইক একটা রাউন্ডে চলে যাচ্ছি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলের সমাধান। আমি একটা করে আর্টিস্টের পরিচিত মানুষদের নাম বলবো, একটা ওয়ার্ডে বা একটা বাক্যে বলতে হবে যে এই নামটা শুনলে প্রথম কি মনে হয়। এটা কি দুজন একসাথে বলবো না আলাদা আলাদা? আলাদা। আমি রাফিকে দিয়ে শুরু করি। ঠিক আছে। শাকিব খান, চঞ্চল চৌধুরী, ট্যালেন্টেড, মেজবাউর রহমান সুমন, আর্টিস্ট, আফরান নিশো,
অ্যাক্টর মোশাররফ করিম, ম্যাজিক্যাল পারফর্মার, আরিফিন শুভ, হিরো, মেহজাবিন, ভালো অভিনেত্রী, বুবলি, পারফর্মার, অপু বিশ্বাস, ভালো মা, মাহিয়া মাহি, মাহি তো দেখতে চাই অনেক কাজ। নুসরাত ফারিয়া, কনফিডেন্ট, তমা মির্জা। পারফর্মার, এবার তুষির জন্য রায়হান রাফি, পারফর্মার, নাজিফা তুষি, ম্যাজিশিয়ান, পারফর্মার কিন্তু আমি বলছি মানে যে সবকিছু ওভারঅল পারফর্ম করে। যাকে এটা ম্যাজিক্যাল পারফর্মার। এই একটা রাউন্ড আমি এক্সপ্লেনেশন ছাড়া পেলাম, তো নিজে লাস্টে দুজন এক্সপ্লেনেশন আমি দেখলাম আমার দুজন আর্টিস্ট এক্সপ্লেইন করতে খুব পছন্দ করে, এবং আমার খুব ভালো লাগে যখন আমার সামনের চেয়ারে অতিথিরা কথা বলতে পছন্দ করে আমার সামনে এসে। আমার তখন মনে হয় যে এটাও আমার একটা ভালো লাগা যে আমি আমার সাথে তারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আসলে মানে নাহলে কিন্তু এত কথা হয় না। আমরা হ্যাঁ ভালো আছি ঈদে কেমন কাটলো এই বলে শেষ হয়ে যায়। যে তুমি আসলে যে কথা জাদুকর এটা বুঝে যায়। থ্যাংক ইউ, বিশাল বড় ব্যাপার। রায়হান রাফি বলছে আমার আরেকটা ছোট্ট গেম খেলবো, যেহেতু আমরা গেম খেলে মজা পাচ্ছি, তো খুব শর্টকাটে একটা খেলবো। আমাদের স্ক্রিনে ছবি আসবে, ছবির দেখে বলতে হবে যে এটা কার, মানে পুরোটা আমরা দেখতে পাবো না, কিছুটা দেখবো, দেখে বলতে হবে। আগে হাত তুলে তারপর দুজনই বলবা না একসাথে। ও আচ্ছা, মানে আগে হাত তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, না তো দুইজনই বলে ফেললে তো আগে দেখি কে আগে পারে। দেখি তাহলে আমরা। রায়হান রাফি তো বলে ফেলছে, এটাও জানতো আগে থেকে। হাত তুলে বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে। ঠিক ঠিক না ভুল, আমরা পুরো ছবিটা একটু দেখে নিই। কি Shit. এটা কি হোয়াট আমি ভাবছি রাফি, আমি জীবনে চিনতাম না এই চেহারা। নেক্সট, এটা তো আমি বুঝতে পারছি, দেখি কে আগে হাত তুলে। আমি হাত তুলছি কিন্তু বলে দিক, বলে দাও। এটা কি হাত তুললেই হবে না, বলতে হবে কে। সাবিলা না, তোমার আমি চিন্তা তানজিন তিশা, তানজিন তিশা। এটা কি আমার খেলার সুযোগ আছে? এই এটা চোখটা আমি দেখাই বলি- যাচ্ছে না, কেটে যাচ্ছে। আমার ধারণা এটা বিদ্যাসে না মিম। এবার দেখি কে। মিম দেখি কে। মিম রাইট মিম, আই থিংক মিম। জীবনে কেউ পারতাম পারিনি না, আমরা। জীবনে পারতাম খুবই না। খারাপ অবস্থা দেখি। ওনার চোখ বাহ দারুণ। চোদ্দ কিভাবে সম্ভব? আচ্ছা এত ছোট দিচ্ছে আমি বুঝতেও পারতাম। আচ্ছা নেক্সট, ইটটা যাতে বোর না হয়, এটা আমি মনে হয় ধরতে এটা পেরেছি। বুবলি ও বলে দিয়েছে আগে। বুবলি। রাফি কি মনে হয়? বুবলি হবে, ও যেহেতু বলছে। মেকআপ দেখে মনে হয় আমারও বুবলি মনে হচ্ছে। দেখি যে দেখা যাক, পুরো ছবিটা দেখি। এটা বুবলি। ইয়েস যাক, বুবলি। চোখ দেখে চিনতে পারছি। ও এটা ভালো, তুমি নিজেও জানো না আসলে কি। না আমিও জানি না, তো আমিও এই জন্য খেলা পার্টিসিপেট করছি। আচ্ছা নেক্সট, এটা কি আমি বুঝতেছি না, এটা কি? এটা বোঝা যাচ্ছে না। একটু মনে হচ্ছে একজন হলেও হতে পারে, কিন্তু আমি তো বুঝতেই পারতেছি না, এটা অনেক ঘোলা ছবি। আইব্রোটা একটু দেখা গেলে মনে হয় ভালো হতো। এটা কি জয়া আসা? না না, মাহিয়া মাহি, মাহিয়া মাহি, আমিও মাহিয়া মাহি। মাহি। রাফি কি বলে? মাহিয়া মাহি। ঠিক, আইল্যাশেস দেখে বোঝা যায় মাহি। Yes. এটা তো মেয়েরা পারবে, কারণ মেয়েদের খেলা এটা। এটা কি খেলা তুমি? এবার আমাদের ডিরেক্টরের জন্য একটা কিছু এটা দেওয়া হোক। নাজিফা তুষি। সবগুলো কিন্তু আমি পারছি। গিফট কই আমার? বলো রাফি, তুষি এত সুন্দর চোখ, তো খেলা কার হবে? দেখা যাক। আল্লাহ যদি না হয় তুষি। এটা নাজিফা তুষি। বাহ, আমার মনে হয় এই শাড়ি পরা একটা শোই দেখেছিলাম যেখানে রাফি খুব জিতে যাচ্ছিল এই জন্য আমার শোটা খুশির জন্য লাকি। ফেমিনিন শো, এটা মেল হোস্ট ছিল। আচ্ছা নেক্সট, তুষি তো একদম জিরো গোলে জিতে, একদম অনেকগুলো গোল দিয়ে। না ওখানে তো দেখলাম যে তুষি জিও ছিল। ছিলাম। নেক্সট দেখি, দাঁড়া, এটা কি? এটা সাবিলা। না না, দাঁড়া একটু ঘুরা। হ্যাঁ, আইব্রোটা তো দেখতে হবে, নাহলে কেমনি চোখ দেখে বোঝা যাবে না। আইব্রোটা একটু দেখানো হয়। আইব্রোটা না দেখলে বুঝতে পারবো না। এটা ডিফারেন্ট না, এটা সাবিলা মনে হয়। আইব্রো না দিলে কিন্তু বোঝা যাবে না। আইব্রোটা দেখান, নিচে যান। এটা বোঝা যায়নি, এটা আমিও গেস করতে হ্যাঁ, পারিনি। eyebrow আইব্রোটা দেখলে অবশ্য দেখতে বোঝা যেত, বোঝা ওর যায়। বেস্ট স্টেটমেন্ট। আচ্ছা নেক্সট, খুব ভালো লাগছে এরকম মুখটা। এটা কি? আইব্রো দেখাচ্ছে না কিন্তু, তাইলে কিন্তু ও মাই গড, এটা কি আইব্রো? খুবই টাফ। আইব্রোটা দেখি। এটা আমার পছন্দ। এটা মারিয়া, এই যে শান্ত, যে আমাদের সিনেমা কি ওর মারিয়া শান্ত। হ্যাঁ, মারিয়া শান্ত না, ও এরকম আইব্রো। ও না, পরিমণি। বাবারে।
খুব ডিফিকাল্ট আসলে, Difficult. চোখ দেখে তো চেনা যায় চোখ না। দেখে চেনা যাবে না, আইব্রোটা দেখতে আচ্ছা আর একটু দেখি নেক্সট। আর নাই মনে শেষ মনে খাবার হ্যাঁ চঞ্চল চৌধুরী না এটা জাহিদ জাহিদ চঞ্চল না চৌধুরী। জাহিদ হাসতেছে চশমা পরা আবার খুব চেনা মনে আমি হচ্ছে রায়হান কিন্তু রাফি, চিনতে এটা রায়হান পারছি না। রাফি। আমি এটা হ্যাঁ তুমি রায়হান রাফি খুব চেনা মনে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এটা রাফি। রাফি। আমি চশমা দিয়ে মনে হচ্ছে Yes. এটা আমি তাও তো ভালো। তাও তুষি ভালো। তুষি যখন নিজেকে নিজে বলছে রাফি বলে, এটা যদি তুমি না হও। এটা কে? আচ্ছা এটাকে এটা এটা মনে হয় আমি আইব্রোটা বুঝতে দেখতে পারছি, হবে। তমা। বাবা তোমা আমার রাফি first এটা এ মনে বললো? হয় তোমা যাক 2-2 রাফি তুমি তোমার তোমাকেই চিনছো কিন্তু বুঝছো হ্যাঁ। আর কাউকে চিনতে পারো না না, আমি ভাবছি যে আমার পরে নিচে তোমার না তোমার না হ্যাঁ এটা শরীফুল রাজ শরীফুল রাজ যার যার নায়ক নায়িকা শেষে তুমি ঠিকই চেনে। শরীফুল তুমি রাজ ফেলো তো। আরে আমার ওর সাথে আমি বড় হয়েছি হ্যাঁ, ভাই, তো আমরা বললামই। ছোটবেলার বন্ধু হ্যাঁ দেখি এবার আমারও তাই ধরো এটা রাজ। এটা শরীফুল রাজ একদম। yes হ্যাঁ তাহলে Oh, nice. যাক এই গেমে আমি winner. বিজয়ী হচ্ছে তুষি। খুশি। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমরা এই গেমের সাথে শো এর শেষ প্রান্তে চলে আসছি। শেষ করার আগে আমি চাই দুজনেই কালবেলার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এবং প্রেসার কুকার দিয়ে কিছু বলো। সবাইকে ঈদ মুবারক। সবাইকে বলবো প্রেশার কুকার চলছে, আপনার পাশের প্রেক্ষাগৃহে এক্ষুনি প্রেশার কুকার দেখে আসুন। আর অবশ্যই আগে টিকিট কাটুন, নাহলে আপনার টিকিট পাবেন না। আপনার যারা দেখেছেন তারা তো অনেক প্রশংসা করছেন, না দেখলে মিস করবেন। একটা কথা আমি বলতে চাই, প্রেশার কুকার দেখলে আপনার মনে হবে না আপনার পয়সাটা নষ্ট হলো, আপনার টাকাটা উসুল হবে। এক টিকিটে 4 ছবি দেখতে পারবেন। তো এক টিকিটে 4 ছবি দেখার জন্য এখনই চলে যান আপনার পাশের সিনেমা হলে আর দেখে ফেলুন প্রেশার কুকার। ঈদ মোবারক। যেহেতু ঈদের সময় তো আমি বলবো যে আমরা যারা নারী যে কোনো বয়সী ফিমেল, আমি বলবো যে প্রেসার কুকার আপনাদের খুবই ভালো লাগবে। অলরেডি ভালো লাগছে আমি জানি, আর এটা মেয়েদের তো আরো বেশি ভালো লাগবে। সো সবার সাথে একসাথে আমি প্রেসার কুকার দেখতে চাই, আপনারা প্লিজ আসুন দেখুন এবং আমাদের সিনেমার সাথে সাথে অন্য সিনেমাগুলো দেখুন। কালবেলাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর ইন্টারেস্টিং হোস্ট আমাদের সাথে আছে, এত সুন্দর মজার একটা আমরা প্রোগ্রাম পেলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভ কামনা এরকম হিটের পর হিট ছবি প্রতি ঈদে দিয়ে যাওয়া রায়হান রাফি, যাতে প্রতি ঈদে এরকম দর্শক হলে উপচে পড়ে, যেটা আমাদের বাংলাদেশের বাংলা সিনেমার জন্য খুবই দরকার। এবং তুষির ক্ষেত্রে বলবো যে তুষিকে আমরা আরো বেশি বেশি অন ক্যামেরা দেখতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দুজনকে ঈদের শুভেচ্ছা। তোমাকে এই শুভেচ্ছা। সাথে থ্যাংক ইউ। দর্শক এরই সাথে শেষ করছি তারাবেলার আজকের আয়োজন। সবাইকে আরো একবার ঈদ মোবারক। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে